হ্যাঁ, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই কি ঠিকমতো শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আমাকে? একটু কমেন্টে জানাবেন তো ভাইয়া। হ্যাঁ, যারা যুক্ত হয়েছেন সবাই কি ঠিকমতো শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? একটু কমেন্টে আমাকে জানাবেন যে সবাই ক্লিয়ারলি ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। পরীক্ষার আর মোটেও বেশি দিন নাই, ভালো না থেকেও তো উপায় নাই, তাই না? ভালো তো থাকতেই হবে, পরীক্ষার যেহেতু বেশি দিন সময় নাই, ভালো তো অবশ্যই থাকা লাগবে, তাই না? আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অল ক্লিয়ার স্যার, ভেরি গুড। অল ক্লিয়ার, ওকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি আপনারাও সবাই খুব খুব ভালো আছেন। ভালো মানে না থেকে তো উপায় নাই, ভালো থাকতেই হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমাদের কি বার? আজকে সম্ভবত আমাদের মঙ্গলবার, তাই না? হ্যাঁ, মঙ্গলবার 4 তারিখ। এখন আমাদের পরীক্ষা হচ্ছে শনিবারে, তারপরে শনিবারের পরে আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা রয়েছে, তাই না? তো আপনাদের মোটামুটি আমি এর আগে 3টা ক্লাস নিয়েছিলাম। যারা ফ্রিতে ক্লাস করছেন, পেড ব্যাচে তো অনেকবার শেষ করা হয়েছে জিনিসগুলো, সব কিছু করানো হয়েছে। আমার মনে হয় না কোনো জায়গা বাদ রাখা হয়েছে আসার মতো। ওকে, হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমি একটু কথা বলি। আপনারা যেটা করবেন, লাইভটা একটু বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে দেন। আপনাদের সকল বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে দেন, কারণ ঢাবিরাকে অ্যাডমিশনের আজকে হচ্ছে লাস্ট ক্লাস আমাদের, ঠিক আছে? স্যার, এই 100টা ম্যাথ করলে মোটামুটি অ্যান্সার করতে পারবো? আচ্ছা, সব প্রশ্নের উত্তর দিচ্ছি, সমস্যা নাই, ধৈর্য ধরেন একটু। তো সবাই একটু বন্ধুদেরকে একটু শেয়ার করে দেন, মেনশন করে দেন, যেহেতু ঢাবির আগে লাস্ট ক্লাস। আমি জানি না, আমি যতটুকু ইফোর্ট দিয়েছি আপনাদেরকে, পেড ব্যাচ বলেন, পেড ব্যাচের বাইরে আমি যা দিয়েছি, আমার মনে হয় না যে কোথাও পেয়েছেন কিনা, আমার অ্যাকচুয়ালি জানা নাই। আমার জায়গা থেকে যতটুকু সম্ভব পরিশ্রম করে নিয়ে এসে সেখানে ট্রাই করেছি আপনাদের। হয়তো অনেকে পরিশ্রম করেছে, সকল টিচার তাদের জায়গা থেকে, আমিও আমার সর্বোচ্চটা দেওয়ার ট্রাই করেছি। ওকে, পেড ব্যাচ হোক বা পেড ব্যাচের বাইরে হোক। তো সবাই একটু বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে দেন। শেষ মুহূর্তে আমার মনে হয় ক্লাসগুলো যদি দেখে যায়, তাহলে সকলের জন্যই ভালো। বিষয়টা এমন না যে আমি আমার বন্ধুকে একটু মেনশন করে দিব, ও পেরে গেল, আমি পারলাম না। বিষয়টা আসলে এমন না। বিষয়টা আপনার যা পারার সেটা আপনি পারবেন, আপনার বন্ধু কি পারছে না পারছে সেটা দেখে লাভ নাই। সবাই একটু মেনশন করে দেন, শেয়ার করে দেন বন্ধুদেরকে, সবাই মিলে ক্লাসটা করি। হ্যাঁ, 6টা 32 বাজে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু মেনশন করে দেন তো বন্ধুদেরকে, এবং লাইভটা অবশ্যই শেয়ার করে দেন। হ্যাঁ, আপনাদের জন্য রাবির বই আসতেছে। হ্যাঁ, রাবির বই আসছে ইনশাল্লাহ। গুচ্ছ নিয়েও ইনশাল্লাহ কাজ করব। হ্যাঁ, গুচ্ছর যেহেতু একটা সমস্যা হয়েছিল, রাবির জন্য একটা খুবই ভালো একটা প্ল্যান করছি আপনাদের জন্য, এবং মোটামুটি অনেকটা কাজও হয়ে গেছে আমাদের। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আজকে যারা আমরা করব সেটা হচ্ছে আমাদের ঢাবি এবং যে আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সবগুলোর জন্য কাজে লাগবে সুন্দর মতো। তো সবাই কি ক্লাসে আসছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই একটু বন্ধুদেরকে একটু মেনশন করেন, কষ্ট করে সবাইকে একটু ডেকে নেন। হ্যাঁ, কারণ অ্যাকাউন্টিং আজকে যা দিব, মোটামুটি যে আইডিয়াগুলো দিব, সব কিছু যদি ঠিক থাকে আল্লাহ রহমতে, এগুলোই পরীক্ষাতে আপনি দেখতে পাবেন, বা এই রিলেটেড জিনিসপত্রই দেখতে পাবেন ক্লাসটা করলে। আমি যে খুব বেশি সময় নিব বিষয়টা এমনও না, মোটামুটি একটা সময় নিব, এবং এর মধ্যে আপনার পুরো অ্যাকাউন্টিংটাকে আমি গোছাই দেওয়ার ট্রাই করব। আমি জানি আপনারা আপনাদের মতো করে পড়াশোনা করছেন, আমি আমার জায়গা থেকে একটু গোছাই দেওয়ার ট্রাই করব। স্যার, ভেরি ভেরি থ্যাংক ইউ ফর ফ্রি ক্লাসেস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু শেয়ার দেন তো ভাইয়া, দেখি। সবাই একটু শেয়ার দেন। এখন অনেকজন আসতে পারেনি ক্লাসে, অনেকে এখন আসছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু বন্ধুদেরকে একটু শেয়ার করে দেন এবং মেনশন করে দেন। আপনারা তো ক্লাসে সাপোর্ট করেন না মোটেও, তাহলে কিভাবে হবে? বিকালে আপনার ক্লাসগুলো করলাম, সমস্যাগুলো অনেকটা সমাধান হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি। শেয়ার করেন। শেয়ার করতে চাই না আমরা, এটা একটা সমস্যা। গুচ্ছ রাবি এগুলো আলাদা প্রিপারেশন নিতে হবে না? গুচ্ছ রাবির প্রিপারেশন সিমিলার, একই রকম প্রিপারেশন, শুধুমাত্র রাবিতে ফাইন্যান্স অথবা মার্কেটিং একটা জিনিস পড়তে হবে, এটাই। আর গুচ্ছ তো মানে গুচ্ছের যে বিষয়টা হয়েছে, গুচ্ছ তো নতুন মনে হয় মানবন্টন বা কিছু, হয়তো ওগুলো এখনো ফাইনাল হয়নি। গুচ্ছ তো অ্যাকচুয়ালি কি আসবে এখনো, এটা আমরা নট শিওর, ঠিক আছে? তো যাই হোক, গুচ্ছতে কি আসছে আমরা দেখবো পরে, প্রবলেম নাই। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, আমরা বেশি সময় নিব না ভাইয়া, ক্লাসে আসুক সবাই। তাহলে প্রায় 300 জনের মতো হয়ে গেছে, আমরা ক্লাস শুরু করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাইয়া দেখেন, আমরা যদি একটু দেখার ট্রাই করি আমরা কোন জিনিসগুলো দেখবো, বা আমি এই জিনিসটা আমি কষ্ট করে বানাইছি। হ্যাঁ, এখানে সব প্রশ্ন থেকে শুরু করে এভরিথিং আমার নিজে হাতে টাইপ করা, নিজে নিজে করেছি। তো এই জিনিসটা যারা পাবেন তাদেরকে আমি একটু বলে রাখি, এর মধ্যে হয়তো কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, মিস্টেক থাকতে পারে, কারণ আমি এক চান্সে খালি তৈরি করেছি, অনেক ব্যস্ততার মধ্যে
এক পলকে জাস্ট তৈরি করেছি, মাথায় যা আসছে লিখে দিয়েছি, তৈরি করেছি, চিন্তা ভাবনা করেই করেছি, তারপরে তো ভুল থেকে যায়, ভুলের তো শেষ নাই মানুষের, তাই না? তো হয়তো ভুলের মধ্যে থাকতে পারে। ওকে, তো দেখেন প্রথমে আমরা একটু পড়া শুরু করি, সেটা হচ্ছে এটা ফাইনাল ভিউ। ফাইনাল ভিউ মানে কি দেখেন, আমি একটা কথা বলেছিলাম আপনাদের যে ঢাবি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবেন। হ্যাঁ, যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে যাচ্ছেন বা ঢাবিতে পরীক্ষা দিচ্ছেন, নিশ্চয়ই এতদিন আমি বলেছি যে ডিইউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবেন, দেন হচ্ছে ডিইউ 7 কলেজ কোশ্চেনগুলো এর মধ্যে দেখবেন, ঠিক আছে? এর মাঝে আমি পেইড ব্যাচে এটা আপনাকে সলভ করাইছি, এটাও সলভ করাইছি, সেই সাথে সাথে একটা আদার ইউনিভার্সিটির একটা আমি নিয়েছিলাম, হ্যাঁ, যেটা আমাদের ডিইউ ক্র্যাশ কোর্স ছিল, ঠিক আছে? সে আদার ইউনিভার্সিটির একটা স্লাইড দিয়েছিলাম, 3টা স্লাইড সুন্দর মতো আশা করি শেষ করা হয়েছে। এখন এগুলো যদি সুন্দর মতো শেষ করা হয়ে থাকে আলহামদুলিল্লাহ, ওই রিলেটেড প্রশ্ন এর মধ্যে পাবেন। সে সাথে সাথে ভাইয়া ধরেন অ্যাকাউন্টিং ঢাবির আগে আমি শেষবারের মতো আমি অ্যাকাউন্টিং পড়তে চাচ্ছি, আমার কথা খুব ভালো মতো শোনেন, সেটা হচ্ছে ভাইয়া ঢাবির আগে আমি শেষবারের মতো অ্যাকাউন্টিং পড়বো। ঘটনা যদি এমন হয় বা এগুলো আমি শেষ করে দেন আমি শেষবারের মতো জাহাঙ্গীরনগরের জন্য আমি অ্যাকাউন্টিং পড়তে চাই, তো শেষবারের মতো যদি আমি অ্যাকাউন্টিং পড়তে চাই তাহলে কি পড়বো? তাহলে আমি পড়বো এই যে টপ যে 100টা কোশ্চিন, সেটা 105টা কোশ্চিন আছে, 100টা না, এই 105টা কোশ্চিন আমি দেখবো। এটা হচ্ছে লাস্ট একেবারে, হ্যাঁ, একেবারে শেষে আমি দেখবো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আর যারা খুবই অ্যাকাউন্টিং এ বিপদে আছেন, এগুলো দেখতে পারেননি, সময়ই করতে পারলেন না, তারাও আমরা লাস্টে 105টা কোশ্চিন আমরা সুন্দর করে দেখে যাওয়ার ট্রাই করব। সবকিছু যদি ঠিক থাকে এখান থেকে ইনশাল্লাহ আসবে। ওকে ভাইয়া? আচ্ছা, আর একটা কথা বলে রেখেছি, সেটা হচ্ছে অনেকের সাথে হয়তো বা আজকে লাস্ট ক্লাস, ঢাবিতে চান্স পেয়ে যাবে, ফ্রি ক্লাস যারা করতে আসছেন এরা হয়তো ক্লাস করবেন না সামনে, হইতেই পারে যারা আছেন এখানে অনেকের সাথে হয়তো লাস্ট ক্লাস, ইনশাল্লাহ রাবি জিএসটি নিয়ে আবার কথা হবে। ওকে, আচ্ছা, তাহলে আমি মনে হয় বোঝাতে পেরেছি না যে আমরা কিভাবে পড়াশোনাটা করব এখানে। এখন দেখেন আমরা একটু প্রশ্ন আমরা সলভে যাই সুন্দর মতো। দেখেন আমি সুন্দর করে ব্যাখ্যা ট্যাখ্যা করে দিয়েছি কিভাবে পড়বেন, এই বিষয়টা কনসেপ্টটা আমি দিই। প্রথমে বলেছে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় কার জন্য মূলত, হ্যাঁ। এখন দেখেন এই যে আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণীটা হচ্ছে আমাদের যে আর্থিক হিসাব বিজ্ঞান আছে না, এই আর্থিক হিসাব বিজ্ঞানের অংশ, বুঝছেন? আর্থিক হিসাব বিজ্ঞানকে আমরা কি বলি ভাইয়া? ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিং বলি, তাই না? আমাদের মেজর 3টা যে হিসাব বিজ্ঞানের প্রকারভেদ রয়েছে, আর্থিক হিসাব বিজ্ঞান, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান, তাই না? তাহলে এই যে আর্থিক বিবরণীটা হচ্ছে আমাদের আর্থিক হিসাব বিজ্ঞানের অংশ। আর আমরা জানি এই আর্থিক হিসাব বিজ্ঞানটা আমাদের প্রস্তুত করা হয় কার জন্য ভাইয়া? বহিস্থ ব্যবহারকারীদের নিকট প্রস্তুত করা হয়, তাই না? বহিস্থ ব্যবহারকারীর নিকট সরবরাহ করার জন্য, তথ্য সরবরাহ করার জন্য প্রস্তুত করা হয়, ঠিক আছে? তাহলে আর্থিক হিসাব বিজ্ঞান তথ্য সরবরাহ করে কার কাছে? বহিস্থ ব্যবহারকারীর নিকটের কাছে। আর যে 2টা হিসাব বিজ্ঞান আছে, একটা ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান আর একটা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, এই 2টা হিসাব বিজ্ঞান আবার তথ্য সরবরাহ করবে শুধুমাত্র হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীর নিকট। ওকে, তো গুচ্ছতে একটা প্রশ্ন আসছিল, প্রশ্নটা ছিল এমন: প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগে তথ্য সরবরাহ করে কে? প্রতিটি বিভাগে, তাহলে প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ, দেখেন তো ভাইয়া, প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ উপবিভাগ, এটা কি আমার প্রতিষ্ঠানের ভেতরের অংশ না বাইরের অংশ? অবশ্যই প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ উপবিভাগ আমার প্রতিষ্ঠানের ভেতরের অংশ। তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী, এই অভ্যন্তরীণ ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করবে কে? হয় আমাদের ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান, না হলে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। এখন যদি পরীক্ষায় আসে যে সরকারের কাছে তথ্য সরবরাহ করবে কে, তখন কিন্তু উত্তর হবে আর্থিক হিসাব বিজ্ঞান। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি ভাই, ঠিক আছে? তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলো আমরা সকলে বুঝতে পেরেছি। ওকে, অ্যান্সারগুলো আমি পাশে দিয়ে দিয়েছি, আপনাদের পড়ার সুবিধা হবে সে কারণে। ওকে, আচ্ছা, এখানে হাইড করে দিতে বলছেন, আচ্ছা দিলাম, আপনাদের কথাই মেনে নিলাম। আচ্ছা, এবার দেখেন আমরা একটু যাই, হ্যাঁ, এই যে হিসাবের যে জের, এগুলো ভাই ভালো করে দেখতে হবে, হ্যাঁ। যে দেখেন যে সকল হিসাব সাধারণত ডেবিট উদ্বৃত্ত থাকে তা হলো কোনগুলো? ভাইয়া কোন হিসাবগুলো ডেবিট উদ্বৃত্ত থাকে আমরা জানি তো নাকি? বিপরীত হিসাব সহ যে সাধারণ হিসাবগুলো রয়েছে, কোনগুলো ডেবিট উদ্বৃত্ত, কোনগুলো ক্রেডিট উদ্বৃত্ত আমাকে দেখে যেতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যদি বলি সম্পদ, ব্যয়, উত্তোলন, এগুলো ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, আর আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে। আবার এদের আবার বিপরীত হিসাব আছে না ভাইয়া বলেন তো? এদের আবার কি আছে? বিপরীত হিসাব আছে, যেমন বিপরীত সম্পদ। বিপরীত সম্পদ কোনগুলো? বিপরীত সম্পদ হচ্ছে ভাইয়া পুঞ্জীভূত অপচয়,
ক্রমযোজিত অবচয় বা অবচয় সঞ্চিতি। এই পুঞ্জীভূত অবচয়কে ইংরেজিতে আবার বলে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। এটা কিন্তু ভুল করা যাবে না। হ্যাঁ, আজকে রাবি নিয়ে কাজ করছিলাম, রাবিতে গত বছর এই যে ইংলিশ টার্ম দিয়ে প্রশ্ন করেছিল অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা মানে হচ্ছে ভাইয়া পুঞ্জীভূত অবচয়। এই পুঞ্জীভূত অবচয় এটা কিন্তু বিপরীত সম্পদ হিসাব। এটি কি জের প্রকাশ করে? এটি কিন্তু ভাইয়া ক্রেডিট জের প্রকাশ করে। ওকে, আবার আমরা যদি বলি অনাদায়ী পাওনা সঞ্চিতি, আমরা ভুল করি। অনাদায়ী পাওনা সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি, অনাদায়ী দেনা সঞ্চিতি, এগুলো কিন্তু বিপরীত সম্পদ হিসাব, যেগুলো ক্রেডিট জের প্রকাশ করে। ওকে ভাইয়া, এরপরে দেখেন আমরা আরেকটা জিনিস নিয়ে আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে ভাইয়া লভ্যাংশ, তাই না? এই যে লভ্যাংশ এবং উত্তোলন দুইটা কিন্তু একই জিনিস, মনে থাকবে। লভ্যাংশ এবং উত্তোলন এই দুইটা কিন্তু একই জিনিস। এটা হচ্ছে ভাইয়া ডেবিট জের প্রকাশ করে। ওকে, এটাকে বলা হয় বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। কি হিসাব ভাইয়া? এগুলো হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব, মনে থাকবে। তো এই জিনিসগুলো আমাদের ডেবিট জের প্রকাশ করে। এখান থেকে আমাদের প্রশ্ন যেগুলো আসছে আমাদেরকে দেখতে হবে। এরপরে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কোথাও যদি কমন নাও পড়ে, ঢাবিতে নাও আসতে পারে, কিন্তু আপনার রাবি বলেন এবং জাহাঙ্গীরনগর বলেন এগুলোতে আসবে। বলেছে নিচের কোনটি উদ্বৃত্ত পত্রের সমষ্টিকে প্রভাবিত করবে না? আমি টোটাল অ্যাকাউন্টিংটাই রিভিউ করছি আপনার জন্য, ঠিক আছে ভাইয়া? উদ্বৃত্ত পত্রের সমষ্টিকে প্রভাবিত করবে না কোনটি, তাই না? আমরা জানি যেটি এক পার্শ্বের পরিবর্তন সেটা উদ্বৃত্ত পত্রের সমষ্টিকে প্রভাবিত করে না। তো এই প্রশ্নটাতে আমরা দেখতে পাচ্ছি, দেখেন দেনাদারের কাছ থেকে 4000 টাকা আদায়, সম্পদ বাড়ছে, সম্পদ কমছে, একদিকের পরিবর্তন। আবার বলেছে ধারে এত টাকা দ্রব্য ক্রয় করা হলো। ধারে ক্রয় করলে আমরা জানি যে মালিকানা সত্ত্ব কমে এবং দায় বৃদ্ধি পাও, এটিও তো এক পার্শ্বের পরিবর্তন। তাহলে আমরা উত্তর এটা নিব না উত্তর এটা নিব? এখানে ভাইয়া দেখেন এটা আমরা করলাম কালিনে। কিসে করলাম? কালিনে। প্রথমে আমি কালিনে চিন্তা করব। কালিনে চিন্তা করে দেখছি যে এক পার্শ্বের পরিবর্তন। যেহেতু পণ্য ক্রয় করছি, এটা যদি আমরা অবিরততে চিন্তা করি তাহলে দেখেন সম্পদ বাড়বে, দায় বাড়বে। দেখেন এটি দুই পার্শ্বের পরিবর্তন হয়ে গেল, সেজন্য এটাকে আমরা উত্তরে নিতে পারবো না। তাহলে এক পার্শ্বের পরিবর্তন কোনটা? গ নম্বরটা। এই যে ঘটনাটা হইল, এই ঘটনাকে দেখেন আমি সুন্দর করে আমার ভাষায় আমি এখানে ব্যাখ্যা করে দিয়েছি আপনাদের জন্য, বুঝছেন? এই যে অপশন এতে কেন কোনটা বৃদ্ধি হইলো, কোনটা হ্রাস হইলো, অপশন খতে কি, ঘতে কালীনে কি হবে, অবিরততে কি হবে, কোনটির কারণে নিতে পারলাম না, এভরিথিং আমি ব্যাখ্যা করে দিয়েছি। অর্থাৎ ওই যে আমি একটা কথা বললাম যে শেষ মুহূর্তে আপনি যখন পড়বেন আমার প্রশ্নগুলো, এমনি নর্মালি কিন্তু আমি ব্যাখ্যা বিরোধী, আমি ব্যাখ্যা দেখতে নিষেধ করি, কিন্তু শেষ মুহূর্তে আমি এই ব্যাখ্যাগুলো অ্যাড করেছি যাতে করে একটা প্রশ্ন সলভের সাথে সাথে ওই রিলেটেড অনেক কিছু হয়ে যায়। এই কারণে আমি ব্যাখ্যাগুলো দিয়েছি, বুঝতে পেরেছেন? তো এই কারণে এই ব্যাখ্যাগুলো এখানে সুন্দর মতো দেওয়া হয়েছে। ওকে, কারা ক্লাস করছে আমি দেখছি, ক্লাসের বাইরে কেউ পিডিএফ পাবে না। এরপরে দেখেন ভাইয়া এই যে কিছু ম্যাথ আছে না ভাইয়া, হিসাব সমীকরণ রিলেটেড যে ম্যাথগুলো আছে না, হিসাব সমীকরণ রিলেটেড ম্যাথগুলো, এই ম্যাথগুলো একটু ভাইয়া সুন্দর করে আপনাকে দেখতে হবে। হ্যাঁ, বিগত সালে যেগুলো আসছে, বছরের শুরুতে দায় ছিল কত, মালিকানা সত্ত্ব ছিল কত, দায় হ্রাস পায় এত, এই বৃদ্ধি পায় এত, বছর শেষে মালিকানা সত্ত্বে পরিবর্তন না হলে নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ কত। তাহলে নিট মুনাফা বা ক্ষতি আমি কি করে বের করব ভাইয়া? সুন্দর করে দেখেন, নিট মুনাফা বা ক্ষতি থাকে মালিকানা সত্ত্বের মধ্যে। বছরের শুরুর মালিকানা সত্ত্ব, শেষের মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পাচ্ছে। তা আমরা কি জানি? আমরা জানি হচ্ছে নিট মুনাফা মালিকানা সত্ত্বকে কি করে ভাইয়া? নিট মুনাফা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। তো এই জিনিসটা আমরা এখানে সুন্দর করে লিখে দিয়েছি, এত তারিখে এত ছিল, এত তারিখে এত ছিল। আমরা জানি নিট লাভের ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, তাই নিট লাভের পরিমাণ এত টাকা। সুন্দর করে ভাইয়া ব্যাখ্যা করে দিয়েছি আপনাদের জন্য, ঠিক আছে? যাতে করে এক ক্লাসে সবকিছু করা হয়ে যায়, ঠিক আছে ভাইয়া? সবাই বুঝছেন? আচ্ছা, পিডিএফ কি দেওয়া হবে না? ক্লাস করেন, হ্যাঁ, তাহলে পিডিএফ দিয়ে দিই, কথাগুলো না বলে পিডিএফ দিয়ে দিই, ঠিক আছে? দেখেন এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখেন XYZ কোম্পানি ঢাবিতে খুব আসে, এত টাকা ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করলো। ভাইয়া যারা আমার ক্লাস করেছেন জানেন, শেয়ার ইস্যু করা হইলেই ভাইয়া যেই শেয়ারই আমি ইস্যু করি না কেন, দুনিয়াতে যত শেয়ার আছে, শেয়ার ইস্যু করলে আমরা কি জানি? শেয়ার মূলধন বা মালিকানা সত্ত্ব বেড়ে যায়, তাই না? শেয়ার ইস্যু করলে শেয়ার মূলধন বা মালিকানা সত্ত্ব বেড়ে যায়। এখন দেখি কোন কারণে আমি শেয়ারটা ইস্যু করছি? ঋণ পরিশোধের জন্য। তাহলে ঋণ পরিশোধ করলে কি হবে ভাইয়া? আমার দায়টাও কিন্তু কমে যাবে। তাহলে ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করলে কি হবে ভাইয়া বলেন তো? সম্পদ নিয়ে কোনো খেলা হবে না, দায় হচ্ছে কি হবে? হ্রাস পাবে। তাহলে সম্পদ নিয়ে কিছু হবে না, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, দায় হ্রাস পাবে। এই লেনদেনগুলো ভাইয়া খুব ইম্পর্টেন্ট লেনদেন, এগুলো খুব ভালো করে আমাকে দেখতে হবে। ক্লিয়ার? সবাই বুঝছেন?
এই তিনটা খুব ভালো করে দেখতে হবে। আগের তিনটা কই পাবো? আর আগের তিনটা আর পাইতে হবে না, ঠিক আছে? আগের তিনটা আর পাইতে হবে না। আগের তিনটা সব জায়গায় দেয়া হয়ে যায়, তারপরেও ইয়া করেন, ক্লাস শেষে পোস্ট করে দেওয়া হয়, ইউটিউবে ভিডিওর নিচে দেওয়া হয়, ডাবল পোস্ট করা হয়, তারপরেও আগের তিনটা পান না। যারা আগের তিনটা পান না আর পাওয়ার দরকার নাই, আর পাবেনও না, ঠিক আছে? এরপরে যাই আমরা দেখি, এই যে দেখেন এই জায়গাটা থেকে ঢাবি প্রতি বছর প্রশ্ন করছে না? কালান্তিক মজুত পদ্ধতি, যেটাকে আমরা পিরিয়ডিক ইনভেন্টরি বলি, এমন পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের রেওয়া মিলে কোন হিসাবটি পাওয়া যাবে না? কালান্তিকে কোনটি পাওয়া যাবে না? অবিরততে কোনটি পাওয়া যাবে না? ঠিক আছে, অবিরততে কোনটি পাওয়া যাবে না? এ বছরের জন্য ইম্পর্টেন্ট কোনটা জানেন? এ বছরের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কোন হিসাবটি কালীন ও অবিরত দুই পদ্ধতিতেই থাকবে। এই বছর এটি আসতে পারে, কোন হিসাবটি কালীন এবং অবিরত দুই পদ্ধতিতেও থাকবে, অর্থাৎ কালীনেও থাকবে, অবিরততেও থাকবে। আমরা কি জানি? বিক্রয় রিলেটেড যে হিসাবগুলো রয়েছে, বিক্রয়, বিক্রয় ফেরত আছে না ভাইয়া? বিক্রয় বাট্টা আছে, তারপরে আর কি আছে বলেন তো? বিক্রয় পরিবহন আছে না? এরা কি আমরা জানি বিক্রয়ের দলগুলো হয় বেঈমান হয়, তাই না? এরা হচ্ছে কালীনেও থাকে, অবিরততেও থাকে। এরা বলে যে ভাই আমি সব জায়গায় থাকবো, তাই না ভাইয়া? বলেন তো। তাহলে আমরা কি জানি ভাইয়া? এই যে কালীন এবং অবিরততে দুটি হিসাবই থাকবে। এই যে দেখেন আপনাদের সুবিধার্থে আমি সুন্দর করে যখন আমি ব্যাখ্যা করেছি, সুন্দর করে ব্যাখ্যাতে কিন্তু ভাইয়া আমি দিয়ে দেওয়ার ট্রাই করেছি। কালীন পদ্ধতিতে হিসাব রাখলে যে হিসাবগুলো থাকবে কিন্তু অবিরত পদ্ধতিতে থাকবে না, সেগুলো প্রারম্ভিক মজুদ, ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, ক্রয় পরিবহন ইত্যাদি। অবিরত পদ্ধতিতে হিসাব রাখলে যে হিসাবগুলো থাকবে কিন্তু কালীনে থাকবে না। আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয়, সমন্বিত ক্রয়, সমাপনী মজুদ কালীনে থাকে না। আর এই যে এবার কারার জন্য আমি বললাম এই জিনিসটা ইম্পর্টেন্ট, কি আছে? কালীন এবং অবিরত উভয় পদ্ধতিতে থাকবে, সেটা বিক্রয়, বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, বিক্রয় পরিবহন। দেখছেন প্রশ্ন কিন্তু সলভ করছি একটা, কিন্তু ওই রিলেটেড যত জিনিস আছে আমরা সবকিছু কিন্তু আমাদের একবার রিভিশন হয়ে যাচ্ছে সুন্দর মতো। হচ্ছে না? হচ্ছে না বলেন? হচ্ছে। এরপরে আসি আমরা, এবার আমাদেরকে কি বলেছে দেখেন, এবার কিন্তু আমাদেরকে বলছে উত্তোলনের পরিমাণ কত। তো এই উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে আমরা মনে রাখবেন টি ছক দিয়ে যদি আমরা করি তাহলে আমাদের জন্য বেটার হয়। তো সেটা আমরা কিভাবে করব, এটা আমরা সম্পূর্ণ জিনিসটা কিন্তু এবার আমরা দিয়ে দিয়েছি। দেখেন সুন্দর করে আমাদের বছরের প্রথমে মালিকানা সত্ত্ব, সমাপনী মালিকানা সত্ত্ব এগুলো আমরা বের করে নিয়েছি। নিয়ে কি জানি, প্রারম্ভিকের পাশে আমরা সেই জিনিসগুলোকে বসাবো যেগুলো মালিকানা সত্ত্ব ওইকে বৃদ্ধি করে, সেগুলো আমরা প্রারম্ভিকের সাথে বসাবো, ক্লাস নাম্বার 1-এ পড়াইছিলাম। আর সমাপনী পাশে কি বসাবো? যেগুলো মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয় সেই জিনিসগুলোকে বসাবো। তাহলে ভাই আমরা দেখি তো উত্তোলন কি মালিকানা সত্ত্বকে কমায় না? তাহলে এই উত্তোলনের মান বের করতে বলছে। মালিকানা সত্ত্ব অতিরিক্ত মূলধন নিট মুনাফা বসাইছি, আর সমাপনীর পাশে উত্তোলন বসাইলাম, দিয়ে আমরা এই যে দেখেন উত্তোলনের মান পেয়ে গেছি। কেমনে পেলাম? সবকিছু দেয়া আছে। ভাইয়া দেখেন একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ঢাবিতে একটা প্রশ্ন আসছিল, ঠিক আছে? মালিকানা সত্ত্বের উপরে প্রভাব, আমরা তাও ভুল করি, ওই মানে কি মালিকানা সত্ত্ব না? এই মালিকানা সত্ত্বের উপরে প্রভাব রয়েছে কার কার? হ্যাঁ, ঢাবি রিটেনে কিন্তু আসছিল প্রশ্নটা, অনেকে ভুল করে আসছিলাম। এর উপরে প্রভাব রয়েছে, মালিকানা সত্ত্বের উপরে প্রভাব রয়েছে মূলধনের, তাই না ভাইয়া? তারপরে রয়েছে আয় বা নিট আয় যেটাই বলেন না কেন তার প্রভাব রয়েছে। তারপরে প্রভাব রয়েছে ব্যয় বা নিট ক্ষতি যেটাই বলেন না কেন। আরেকটা রয়েছে ভাইয়া উত্তোলন, এগুলোর প্রভাব কিন্তু মালিকানা সত্ত্বের উপরে রয়েছে। তার মধ্যে এই যে দুইটা উপাদান, এই দুইটা উপাদান কিন্তু মালিকানা সত্ত্বকে কি করে? বৃদ্ধি করে। অর্থাৎ এরা যদি বৃদ্ধি পায় মালিকানা সত্ত্ব কি হবে? বৃদ্ধি পাবে। এরা যদি হ্রাস পায় মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। অর্থাৎ মূলধন বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, মূলধন যদি হ্রাস পায় মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আয় যদি হ্রাস পায় মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। প্রশ্ন আসছিল ব্যয়ের প্রভাব মালিকানা সত্ত্বের উপরে কিরূপ। তাহলে ব্যয়ের প্রভাব কি? আমরা জানি ব্যয় হচ্ছে মালিকানা সত্ত্বকে কি করে ভাইয়া? কমিয়ে দেয়। অর্থাৎ ব্যয় যদি কি হয়? ব্যয় বৃদ্ধি হলে মালিকানা সত্ত্ব কি হয়? কমে যায়। এটা আসছিল। আর ব্যয় যদি কমে যায় তাহলে মালিকানা সত্ত্ব কি হবে? বেড়ে যাবে। উল্টা সম্পর্ক, তাই না ভাইয়া? তো এই জিনিসগুলো কিন্তু আমাদের সুন্দর করে একটু দেখে যেতে হবে। ওকে, এই জিনিসগুলো আমাদের সুন্দর করে দেখে যেতে হবে। এটা কিন্তু ডিউ রিটেনে অলরেডি আমাদের একবার চলে আসছে। ওকে, সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই পর্যন্ত ডিউ রিটেনে যে থিওরিগুলো আসছে এই থিওরিগুলো একেবারে সহজ থিওরি দিয়েছে, কিন্তু ডিউ রিটেনে থিওরির চেয়ে ম্যাথ বেশি আসবে। ডিউ রিটেনে ধরেন 8টা, বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে ঢাবিতে আমাদের 8টা প্রশ্ন থাকে। কয়টা প্রশ্ন থাকে ভাইয়া? 8টা প্রশ্ন থাকে, ঠিক আছে? এই 8টা প্রশ্নের মধ্যে ভাইয়া আমরা দেখেছি যে থিওরি,
এই থিওরি আমাদের 2টা থেকে 3টা আসতে দেখা গেছে, আর 5টা থেকে 6টাই আমাদের ম্যাথ থাকবে ঢাবিতে। ওকে, 5টা থেকে 6টাই কি থাকবে? ম্যাথ থাকবে। ওকে, এই 5টা 6টা ম্যাথের মধ্যে আপনি 3টা থেকে 4টা ম্যাথ ইজিলি পারবেন ভাইয়া, 3টা থেকে 4টা ম্যাথ আপনি ইজিলি পারবেন, আর 1টা থেকে 2টা হয়তো কঠিন হতে পারে। আর এই যে থিওরি থাকবে না, ধরেন 2টা থিওরি আছে, এই 2টা থিওরি একেবারেই সহজ থিওরি দিবে আপনাকে, একেবারেই সহজ থিওরি দিবে। বুঝতে পেরেছেন? আপনি পারবেন, আপনি এইচএসসিতেই পড়েছেন ওই থিওরিগুলো। এই যে দেখেন অবচয়ের এই জায়গাটা খুব ভালো করে বুঝবেন ভাইয়া, হ্যাঁ, অবচয়ের এই জায়গাটা একটু খুব ভালো করে বোঝার ট্রাই করবেন, ঠিক আছে? অবচয়ের এই জায়গাটা একটু ভালো করে বুঝবেন। দেখেন অবচয়ের যে জায়গাটা, এই জায়গাটা একটু ভালো করে বোঝার ট্রাই করবেন। দেখেন অবচয়ের কোন পদ্ধতি প্রথম বছর অবচয় কম দেখাবে? আমরা সবাই জানি যে সরলরৈখিক পদ্ধতি অবচয় প্রথম বছর কম দেখাবে। এখন ভাইয়া এখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে, কি প্রশ্ন করতে পারে ভাইয়া? এখান থেকে ভাইয়া প্রশ্ন করতে পারে, কেমন প্রশ্ন করতে পারে জানেন? এখান থেকে আপনাকে প্রশ্ন করবে যে অবচয় ধার্য এর প্রথম বছর অবচয় কম দেখাবে সরলরৈখিক পদ্ধতিতে, আমরা জানি। এখন বলবে অবচয়ের কোন পদ্ধতিতে প্রথম বছর অবচয় রাখলে কি হবে? ব্যয় কম হবে, এটা বলতে পারে। সম্পদ বেশি হবে, প্রথম বছর সম্পদ বেশি হবে কোন পদ্ধতিতে? সরলরৈখিকে। প্রথম বছর লাভ বেশি হবে কোন পদ্ধতিতে? কর বেশি দিতে হবে কোন পদ্ধতিতে? মালিকানা সত্ত্ব বেশি হবে কোন পদ্ধতিতে? ভাই আমরা পারবো এটা? এই প্রশ্নটা কি আমরা বুঝতে পেরেছি সবাই? আমরা জানি প্রথম বছর যদি আমরা সরলরৈখিক পদ্ধতি ফলো করি তাহলে কি হবে? অবচয় কম হবে। এখন আপনাকে যদি প্রশ্নে বলে দেয় অবচয়ের কোন পদ্ধতি প্রথম বছর ব্যবহার করলে সম্পদ বেশি হবে, কর বেশি দিতে হবে, মালিকানা সত্ত্ব বেশি হবে, তাহলে কি আমরা পারবো? বোথ রিটেন এবং এমসিকিউতে ভাই আমাদের এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। তাহলে আমরা কি জানি? সরলরৈখিক পদ্ধতিতে অবচয় কম হচ্ছে। অবচয় কম মানে কি? অবচয় একটি ব্যয় হিসাব, ব্যয় কম হবে। ব্যয়ের সাথে সম্পদের সম্পর্ক বিপরীত, অর্থাৎ ব্যয় কম হলে সম্পদ বেশি হবে, সম্পদ বেশি হলে ভাইয়া নিট লাভও বেশি হবে, নিট লাভ বেশি হলে কি হবে? কর বেশি দিতে হবে, আর নিট লাভ বেশি মানে মালিকানা সত্ত্ব বেশি হবে। এই প্রভাবগুলো ভাইয়া খুব সুন্দর করে দেখে যেতে হবে, হ্যাঁ, এগুলো ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, আবার দেখেন এখানে আরেকটা প্রশ্ন, অবচয় ধার্যের প্রথম বছর অবচয় বেশি দেখাবে কোন পদ্ধতি? আমরা জানি দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতি। দ্বৈত ক্রমহ্রাসমান, দ্বৈত কথাটা যদি থাকে এটাকে উত্তর করতে হবে, আর অপশনে যদি আমরা দ্বৈত না দেখি তাহলে ক্রমহ্রাসমান থাকলে ওটাকে উত্তর করব, ঠিক আছে? আর অপশনে দ্বৈতও দিয়েছে আবার ক্রমহ্রাসমানও দিয়েছে, আমাদের উত্তর নিতে হবে দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা জানি অবচয় বেশি দেখাবে। আর অবচয় যদি বেশি দেখায় তাহলে আমরা জানি অবচয় বেশি মানে ব্যয় বেশি, ব্যয় বেশি হলে সম্পদ কম হয়ে যাবে, ব্যয় বেশি হলে লাভ কম হয়ে যাবে, লাভ কম হলে কর দিতে হবে কম, লাভ কম হইলে মালিকানা সত্ত্ব কি হবে? লাভ কম হইলে মালিকানা সত্ত্ব কি হবে? কম হবে। এই প্রভাবগুলো ভাইয়া সুন্দর করে একটু দেখে যাব আমরা। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? চট্টগ্রামে তো ঢাকার ন্যায় পরীক্ষা নিলাম না। হ্যাঁ নিয়ে নিতে, কি হয়েছে? নিয়ে নি, কি সমস্যা? নিয়ে নিতে, পরে যাই, পরে আমরা দেখি। হ্যাঁ, এই যে দেখেন এটা একটা জাতীয় প্রশ্ন, সেটা কি? সম্পদ বিক্রয়ে কত টাকা লাভ বা ক্ষতি হবে? ভাইয়া এই প্রশ্নগুলো জানেন, এই প্রশ্নটা দেখতে অনেকটা সহজ সরল লাগছে না? এই প্রশ্নই ছেলেমেয়ে পরীক্ষায় ভুল করে আসে। সম্পদ বিক্রয় জনিত লাভ ক্ষতি এটাই বের করতে পারে না। এই প্রশ্ন 50% ছেলেমেয়ে পরীক্ষায় পারে না। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে তারা এই জিনিসটাকে কেয়ারফুলি দেখে না। এই সম্পদ বিক্রয় জনিত লাভ ক্ষতি আমরা কেমনে নির্ণয় করব? এখানে স্টেপ বাই স্টেপ দেয়া আছে। প্রথমে দেখতে হবে কয় বছর সম্পদটি ব্যবহার করা হয়েছে, অত বছরের অবচয় নির্ণয় করবেন। করার পরে বার্ষিক অবচয় নির্ণয় যখন হয়ে গেল, ওই যে পুঞ্জীভূত অবচয় নির্ণয় করবেন, তারপরে বইমূল্য নির্ণয় করবেন, এরপরে বিক্রয়জনিত লাভ ক্ষতিতে আপনি যাবেন, ঠিক আছে? এর সাথে সাথে আপনাকে একটা থিওরি মনে রাখতে হবে, বইমূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি। কোন মূল্য বেশি? বিক্রয় মূল্য বেশি। তাহলে বিক্রি যদি বেশি টাকায় করি লাভ হবে। বইমূল্য অপেক্ষা বিক্রয় মূল্য অপেক্ষা বইমূল্য বেশি, বইমূল্য বেশি হলে কি হবে ভাইয়া? ক্ষতি হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো একটু সুন্দর করে দেখে যেতে হবে। আবার ইম্পর্টেন্ট দেখেন খুব ভালো করে ভাইয়া, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করা ভালো করে শিখে যাবেন। ওকে, এই বছর ক্রমহ্রাসমান জের পদ্ধতি ইম্পর্টেন্ট। ওকে, ক্রমহ্রাসমান জের পদ্ধতি ইম্পর্টেন্ট। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে দুইটা জিনিস শিখবেন। নাম্বার ওয়ান হচ্ছে অবচয় নির্ণয়। অবচয় নির্ণয়, কত বছরের অবচয় নির্ণয় শিখবো ভাইয়া? 2 বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছরের অবচয় নির্ণয় করা শিখবেন। ওকে, এখানে দেয়া আছে। এরপরে কি শিখবেন জানেন? দ্বিতীয় বছর পর বইমূল্য নির্ণয়। দ্বিতীয় বছর পর বইমূল্য
অথবা অবশিষ্ট মূল্য নির্ণয়। বুঝতে পেরেছেন ভাইয়া? এই দুইটা জিনিস শিখে যাবেন। ওকে, বই মূল্য অথবা অবশিষ্ট মূল্য একই জিনিস, এটা শিখে যাবেন। ওকে, আবার একে বলে রিটেন ডাউন ভ্যালুও বলে। ইংলিশে কি বলে ভাইয়া? রিটেন ডাউন ভ্যালু নির্ণয় করো। পরীক্ষায় আপনাকে দিয়ে দিয়েছে যে 2 বছর পরে রিটেন ভ্যালু নির্ণয় করো। তখন এই যে আপনাকে যখন বলবে 2 বছর পরে রিটেন ডাউন ভ্যালু নির্ণয় করো, আপনি কিন্তু পারবেন না। রিটেন ডাউন ভ্যালু আবার কি ভাইয়া? তারপরে বলতে পারে 2 বছর পরে সম্পদের বুক ভ্যালু কত হবে। ঠিক আছে, তো এই নামগুলো দিয়ে কিন্তু ভাইয়া পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো এই জিনিসগুলো আমরা একটু দেখে যাব। তাহলে ক্রমরা সমান জের পদ্ধতিতে আমি অবচয় নির্ণয় করা শিখব। ক্রমরা সমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করার পরে আমরা কি শিখব? তারপরে আমরা সেখান থেকে শিখবো হচ্ছে বই মূল্য নির্ণয়, দ্বিতীয় বছর তৃতীয় বছরের। ঠিক আছে, এখানে আমি এভরিথিং দিয়ে দিয়েছি, সবকিছু যাতে আপনার এটাই যাতে আপনার লাস্ট সিলেবাস হয়। সে কারণে অবচয় ধার্যের কোন পদ্ধতি সময়ের উপরে নির্ভর করে না। আমরা জানি উৎপাদন এককের যে পদ্ধতি আছে এখানে সময়ের প্রয়োজন হয় না। আবার দেখেন আরো এখানে আমি লিখে দিয়েছি, দেখেন অবচয় ধার্যের সময় উৎপাদন একক পদ্ধতিতে সময় বা আয়ুষ্কালের প্রয়োজন হয় না। আবার একটা জিনিস মনে রাখবেন যে ভগ্নাবশেষ মূল্য, বলেন তো এই ভগ্নাবশেষ মূল্যের প্রয়োজন হয় না কোন পদ্ধতিতে? ভগ্নাবশেষ মূল্যের প্রয়োজন হয় না কোন পদ্ধতিতে? কে বলতে পারে বলেন তো? ভগ্নাবশেষ মূল্যের প্রয়োজন হয় না কোন পদ্ধতিতে? বলেন, কে উত্তর করতে পারে এটা দেখি। অবচয়ের কোন পদ্ধতিতে আমাদের ভগ্নাবশেষ মূল্যের প্রয়োজন হয় না? এটা কে উত্তর করতে পারে দেখি ভাইয়া? বলেন, এটা কে উত্তর করতে পারে? কোন পদ্ধতিতে আমাদের ভগ্নাবশেষ মূল্যের প্রয়োজন হয় না? বলেন তো দেখি কে বলতে পারে এটা? ভগ্নাবশেষ মূল্যের প্রয়োজন হয় না কোন পদ্ধতিতে? ক্রমহ্রাস সমান জের পদ্ধতিতে। ভেরি গুড, এই তো পড়াশোনা করেছেন। এই যে দেখেন বলেছে না ভাইয়া, সুন্দর করে বলেছে। এখানে দেখেন কি বলেছে, এখানে আমাদেরকে বলেছে একটা ক্রমহ্রাস সমানের অঙ্ক, ক্রমহ্রাস সমান পদ্ধতিতে দ্বিতীয় বছরের অবচয় কত। তাহলে আমরা জানি ক্রমহ্রাস সমান জের পদ্ধতিতে অবচয়ের হার থাকা ভাইয়া বাধ্যতামূলক। যদি অবচয়ের হার না থাকে আমাকে অবচয়ের হার বের করে নিতে হবে। নিয়ে প্রথম বছরের অবচয় ধরে প্রথম বছরের অবচয়ের মূল্যটা দ্বিতীয় বছরের আমাদের যে সম্পদের অর্জন মূল্য সেখান থেকে বাদ দিয়ে তার উপরে পার্সেন্টেজ করে দ্বিতীয় বছরের অবচয় ধরবো। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো শিখে যাব আমরা। এরপরে দেখেন ওই যে আমাদের ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য নির্ণয়। দেখেন বিক্রয়জনিত ক্ষতি দেয়া আছে না, শিখাইছিলাম। বিক্রয়জনিত ক্ষতি বা লাভ যদি দেয়া থাকে, দিয়ে যদি আমাদের বলে ক্রয় মূল্য কত, তাহলে কিভাবে নির্ণয় করব? তাহলে সর্বপ্রথম বই মূল্য নির্ণয় করতে হয়। বিক্রয় মূল্য থেকে বিক্রয়জনিত ক্ষতি হলে আমরা প্লাস করব, লাভ হলে মাইনাস করব। অবচয়ের ক্লাস করেছিলেন আপনারা, মনে পড়ে? সেখান থেকে আমরা ক্রয় মূল্য নির্ণয় করেছি। বই মূল্যের সাথে যদি জমাকৃত অবচয় যোগ করে দিই তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাচ্ছি। এখানে আবার লিখে দিয়েছি, দেখেন বিক্রয়জনিত লাভ দেয়া থাকলে বই মূল্য নির্ণয়ে বিক্রয় মূল্য থেকে বিক্রয়জনিত লাভ বিয়োগ করতে হয়। এই প্রশ্নটা কি ধরতে পেরেছেন আপনারা? কোন প্রশ্ন এটা বলেন তো দেখি। লিখে লিখে পড়াইলে বেশি উপকৃত হতাম। সব সময় সবার উপকার করা যায় না, ঠিক আছে? সব সময় সবার উপকার করানো যায় না। হ্যাঁ, যতটুকু দিচ্ছি ততটুকু নেন, আর উপকৃত না হইলে বাসায় যেয়ে পড়াশোনা করেন। ওকে, এটা কি ধরতে পারছেন? কারণ এই প্রতিটা জিনিস আমি করাইছি, একাধিকবার করাইছি। ফ্রি ক্লাস হোক, পেড ব্যাচ হোক, একাধিকবার করাইছি। লিখেই তো করাচ্ছি। এর চেয়ে লিখে কি করতে চান ভাই বলেন তো? যখন করাইছি লিখে লিখেই সবকিছু করাইছি, এখনো লিখে করাচ্ছি। আমি তো বলে দিতে পারতাম। আজকে আমার কাজ হচ্ছে ধরিয়ে দিব কিভাবে পড়বেন, এই প্রশ্ন থেকে কোনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবকিছু নির্ভরশীল হতে হয় না, ঠিক আছে? উপকৃত না হইলে চলে যেতে হবে ক্লাস থেকে। নেক্সটে যাই আমরা, ঠিক আছে? তাহলে এই যে দেখেন ব্যাখ্যা সহ আমি দিয়ে দিয়েছি, তারপরেও লিখে কি পড়াবো বলেন? 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে? বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, তাই না? কেন যেন মনে বলছে রিটেনে এবার বর্ষ সংখ্যা পদ্ধতি দিয়ে দিবে। আমার কেন যেন মনে বলছে এবার রিটেনে দিবে, ঠিক আছে? এই রিটেনে বর্ষ সংখ্যার সমষ্টি থেকে এবার প্রশ্ন দিতে পারে রিটেনে, ঠিক আছে? ডিউ রিটেনে দিতে পারে। এবং যারা জগন্নাথে পরীক্ষা দিবেন, তাই না, 28 তারিখে জগন্নাথে পরীক্ষা দিবেন, জগন্নাথে এখান থেকে প্রশ্ন পাবেন, 100% পাবেন। ওকে, ক্লিয়ার ভাইয়া? বুঝতে পেরেছেন? ক্রমহ্রাস সমানের প্রতিশব্দ কি যেন বললো ভাইয়া? রেকর্ড দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা। তাহলে দেখেন আমাদের এই যে দেখেন কি করতে হবে,
ক্রমরা সমান বর্ষ সংখ্যাতে অবচয়, তাই না? তা আমরা কি জানি, বর্ষ সংখ্যার সমষ্টিতে আমাদের কি করতে হবে বলেন তো? বর্ষ সংখ্যার সমষ্টিতে আমাদের যেটা করতে হবে, আমরা জানি অবচয়যোগ্য মূল্যের উপরে অবচয় ধরবো, তাই না? বর্ষ সংখ্যার সমষ্টিতে অবচয়যোগ্য মূল্যের উপরে অবচয় ধরতে হবে। অবচয়যোগ্য মূল্য কেমনে পাই? আমরা জানি যে সম্পদের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে অবচয়যোগ্য মূল্য পাই না ভাইয়া? পাই। ঠিক আছে, এখন দেখেন এই যে পাই, একে আমরা কি করব ভাইয়া? একে আমরা n × n+1 দিয়ে আমরা কি করব? ভাগ করব। আর কি করব? গুণ দিব আমরা কি দিয়ে? গুণ দিব আমরা n-t+1। আমি আবারও বলছি, n মানে হচ্ছে আয়ুষ্কাল, t মানে হচ্ছে সময়। কোন সময়? বলেছে সপ্তম বছরের অবচয় ধরতে। কোন বছরে? সপ্তম বছরে। তার মানে t এর মান হচ্ছে 7, আর এই +1 হচ্ছে আপনি ফ্রিতে পেয়েছেন, বুঝছেন? এটা দিয়ে ধরলে আমরা ক্যালকুলেশন করলে আমরা 4000 টাকা পাবো। ঠিক আছে ভাইয়া, এটা দিয়ে করলে আমরা কি পাবো? 4000 পাবো। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে আমরা যে ক্রমরা সমানে বর্ষ সংখ্যার যে আমাদের সূত্রটা, সেই সূত্রটা আমি আরো একটু বুঝাই দিই আপনাদেরকে, আমাদের ঝামেলা হয়, তাই না ভাইয়া? দেখেন, বর্ষ সংখ্যার সূত্রটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে ক্রয় মূল্য বা সম্পদের যে মূল্যটা আছে, এখান থেকে আমরা বাদ দিব কাকে? এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে ভগ্নাবশেষ মূল্যকে। কাকে বাদ দিব? ভগ্নাবশেষ মূল্যকে বাদ দিব। দিলে আমরা কি করব? n × n+1 / 2 দিয়ে এটাকে আমরা ভাগ করব। এর সাথে গুণ করব কি ভাইয়া? n-t+1 কে গুণ করব। এখন দেখেন এই n মানে কি? n মানে হচ্ছে ভাইয়া আয়ুষ্কাল। n মানে কি? n মানে হচ্ছে ভাইয়া আয়ুষ্কাল। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা সিম্পলি করা শিখেছিলাম কিভাবে? ধরেন আয়ুষ্কাল আছে 10 বছর, তো আমি কি করব? 10 কে গুণ দিব 10 এর পরের সংখ্যা দিয়ে, 11 দিয়ে ভাগ 2, তাহলে এটা সিম্পল হয়ে গেল। আবার ধরেন আয়ুষ্কাল আছে 7 বছর। কত বছর? 7 বছর। তাহলে n × n+1 / 2, এটাকে কি করব? 7 এর পরের সংখ্যা 8, এটা দিয়ে আমি ভাগ দিব কি দিয়ে? 2 দিয়ে। ক্যালকুলেশন করলে মান বের হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আর কি জিনিসগুলো আমরা করব। ওকে, তো যাই হোক, n-t+1 কি? n মানে ধরেন আয়ুষ্কাল 7, t মানে ধরেন কত বছরের অবচয় ধরবো? সাপোজ বলেছে তৃতীয় বছরের অবচয় কত, তার মানে t এর মান হচ্ছে 3 + 1, এই একটা আমি ফ্রিতে পেয়েছি। এভাবে আমি বসে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। বর্ষ সংখ্যা অবশ্যই প্র্যাকটিস করে যাবেন ভাইয়া। ঠিক আছে, বর্ষ সংখ্যা আপনি অবশ্যই প্র্যাকটিস করে যাবেন, এটা মিস দিবেন না। ক্লিয়ার? পরে যাই আমরা। আচ্ছা, রেওয়া মিল মিলবে কোনটির কারণে? রেওয়া মিল মিলবে কোনটির কারণে? রেওয়া মিল মিলবে না। যখন বলবে রেওয়া মিল মিলবে না, তখন আপনাকে দেখতে হবে এক পাশের ভুল হয়েছে কোনটির কারণে। কি বলেছি আমি? এক পাশের ভুল। যদি এক পাশে ভুল হয়ে থাকে রেওয়া মিল মিলে না। আর রেওয়া মিল মিলে যায় কোনগুলোর কারণে? আমরা জানি বেশ কিছু নিয়ম আছে, যেগুলো হচ্ছে নীতিগত ভুল। যদি নীতিগত ভুল হয় রেওয়া মিল মিলে যাবে। আমরা জানি বেদাখিলার ভুল। কিসের ভুল? বেদাখিলার ভুল। এই বেদাখিলার ভুল হলে রেওয়া মিল মিলে যাবে। আমরা জানি লেখার ভুল। কিসের ভুল? লেখার ভুল। এই লেখার ভুল যদি হয় রেওয়া মিল মিলে যায়। আমরা জানি পরিপূরক ভুল। পরিপূরক ভুল হলেও রেওয়া মিল কি হবে ভাইয়া? মিলে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের একটু সুন্দর করে দেখতে হবে। ঠিক আছে, এই ক্লাসের বাইরে কেউ কমেন্ট করবেন না, ক্লাস অফ করে দিব এবং কোনো পিডিএফ কিছু দিব না। বুঝতে পেরেছেন? তাহলে কোনগুলোর কারণে রেওয়া মিল মিলবে, কোনটির কারণে রেওয়া মিল মিলবে না, এই জিনিসগুলো একটু দেখে যাবেন। এই জায়গা থেকে এবার প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাতে একটা দেখেন, হিসাবের প্রাথমিক বই। প্রাথমিক বই মানে জাবেদা। জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরের সময় যে ভুল হয় তাকে আমরা কি ভুল বলবো? তাহলে জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরে করার সময় যে ভুল হয় সেগুলোকে আমরা বলি কি ভুল বলেন তো? সেগুলোকে আমরা বলি বেদাখিলার ভুল। এখন সব সময় বেদাখিলার ভুল অপশনে থাকবে না। বেদাখিলার ভুলের আরেকটা নাম হচ্ছে খতিয়ান ভুক্তির ভুল বা পোস্টিং এর ভুল। এই জিনিসগুলো একটু দেখবো। ওকে, আচ্ছা, হ্যাঁ, বেদাখিলার ভুল, লেখার ভুল। ওকে, এরপরে আমরা আসি। দেখেন এই জায়গাটা ইম্পর্টেন্ট। একটি পুরনো গাড়ির পুনঃসংস্কার ব্যয়, একটি পুরাতন গাড়ির পুনঃসংস্কার ব্যয় অবশ্যই মূলধন জাতীয় ব্যয় হবে। কি ব্যয় হবে? মূলধন জাতীয় ব্যয়। শুধু কি তাই? দেখেন, সম্পদের পুনঃসংস্কার ব্যয়, সদ্য ক্রয়কৃত সম্পদের মেরামত ব্যয়। এখানে কিন্তু একটা কথা ইউজ করেছি আমি, সদ্য ক্রয়কৃত। সদ্য ক্রয়কৃত মানে কি জানেন? মাত্র আপনি কিনেছেন, কিনে সেটাকে কি করেছেন? মেরামত করেছেন। নতুন ক্রয়কৃত বা সদ্য ক্রয়কৃত সম্পদের যদি মেরামত করতে হয় তাহলে এটা কিন্তু মূলধন জাতীয়। কিন্তু মনে রাখবেন ভাইয়া, যদি
শুধু যদি বলে সম্পদের মেরামত, শুধু যদি বলে সম্পদের মেরামত ব্যয়, তখন কিন্তু সেটি হবে মুনাফা জাতীয়। মনে থাকবে, যদি বলে শুধু সম্পদের মেরামত তাহলে এটি হবে মুনাফা জাতীয়। আর যদি আপনাকে বলে নতুন ক্রয়কৃত বা সদ্য ক্রয়কৃত সম্পদের মেরামত ব্যয়, তাহলে কিন্তু হবে মূলধন জাতীয়। ওকে, এর সাথে মনে রাখবেন সম্পদ ক্রয়ের সাথে জড়িত যে ব্যয়গুলো রয়েছে, সম্পদের আন্তঃপরিবহন, সম্পদের আমদানি শুল্ক, সম্পদের ভ্যাট, এই সবগুলোই কিন্তু মূলধন জাতীয়। আর এখানে আমি লিখে দিয়েছি, মনে রাখতে হবে সম্পদের বীমা খরচ, সম্পদের মেরামত ব্যয়, সম্পদের অবচয় অবলোপন মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ। তাহলে সম্পদের সাথে জড়িত কোন ব্যয়গুলো মুনাফা জাতীয় হবে সেগুলো কিন্তু সুন্দর করে আপনাদের জন্য ভাইয়া দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছেন? ওকে, এরপরে যাই। দেখেন শেয়ার অধিহার কি ভাইয়া? শেয়ার অধিহারকে আমরা জানি ইংরেজিতে বলে, শেয়ার অধিহারকে ইংরেজিতে বলে শেয়ার প্রিমিয়াম। এটি একটি কি? এটি একটি মূলধন জাতীয় আয় এবং মালিকানা সত্ত্ব হিসাব। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে ভাইয়া। শেয়ার অধিহার বা শেয়ার প্রিমিয়াম একটি হচ্ছে মূলধন জাতীয় আয় বলা হয়। কি বলা হয় ভাইয়া? মূলধন জাতীয় আয় বলা হয়। এবং এটি আমরা যদি হিসাব বলি তাহলে এটি কিন্তু একটি মালিকানা সত্ত্ব হিসাব। অপরপক্ষে শেয়ার অবহার বা শেয়ারের যে বাট্টা, শেয়ার বাট্টা বা শেয়ার অবহারকে আমরা বলি মূলধন জাতীয় ক্ষতি এবং এটি একটি কাল্পনিক বা ভুয়া সম্পদ হিসাব। মনে থাকবে এই জিনিসগুলো, নিশ্চিত আপনার এই জিনিসগুলো নিশ্চিত আপনার উপকারে লাগবে এগুলো। ঠিক আছে, এই যে দেখেন একটা ইম্পর্টেন্ট জায়গা, নিচের কোন হিসাবটি হিসাব বছর শেষে বন্ধ করে দেয়া হয়? আমরা জানি অস্থায়ী হিসাব সমূহকে বন্ধ করে দেয়া হয়। অস্থায়ী হিসাব সমূহকে সমাপনী দাখিলা দিয়ে বন্ধ করে দেয়া হয় বা জের শূন্য করা হয়, জের শূন্য করা হয় বা বন্ধ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া অস্থায়ী হিসাবগুলো কোনগুলো? অস্থায়ী হিসাবগুলো সকল প্রকার আয় ব্যয়। এখন আপনাকে মনে রাখতে হবে এই আয় মানে কিন্তু বিপরীত আয়কেও বোঝানো হচ্ছে। বুঝতে পেরেছেন? বিপরীত আয়গুলো কিন্তু ভাইয়া অস্থায়ী হিসাব। ব্যয়, এই ব্যয় মানে কিন্তু ভাইয়া বিপরীত ব্যয়কেও বোঝানো হচ্ছে। ঠিক আছে, বিপরীত ব্যয়ও কিন্তু ভাইয়া অস্থায়ী হিসাব। তাহলে আমরা কি বলছি? অস্থায়ী হিসাব সমূহ যেমন সকল প্রকার আয় ব্যয়, উত্তোলন এবং লভ্যাংশ, এগুলোকে আমরা বলছি অস্থায়ী হিসাব, যেগুলোকে হিসাব বছর শেষে সমাপনী দাখিলা দিয়ে বন্ধ করা হয়। তাই না ভাইয়া? থিওরিগুলো আগেই পড়েছি, এখন ভালো লাগছে। ওকে, ভেরি গুড। আর অপরদিকে অস্থায়ী হিসাবগুলো বন্ধ করা হয় না বা জেরকে শূন্য করা হয় না। ভাইয়া স্থায়ী হিসাবগুলো কোনগুলো? সরি, আচ্ছা এটা অস্থায়ী না, এটা স্থায়ী হবে। হ্যাঁ, এই যে মিস্টেক করে ফেলেছি, এগুলো একটু নিজ দায়িত্বে পড়বেন। ঠিক আছে, এটা কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, এটা হবে না। হ্যাঁ, এটা স্থায়ী হিসাবগুলো বন্ধ হয় না বা জের শূন্য হয় না। স্থায়ী হিসাবগুলো হলো সকল প্রকার সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। এই সকল সম্পদ বলতে কিন্তু বিপরীত সম্পদকে বোঝাচ্ছে। বুঝতে পেরেছেন? এই সকল দায় বলতে কিন্তু বিপরীত দায়কেও বোঝাচ্ছে। ওকে, কিন্তু মালিকানা সত্ত্ব বলতে কিন্তু বিপরীত মালিকানা সত্ত্বকে বোঝানো হচ্ছে না। বিপরীত মালিকানা সত্ত্বগুলো কিন্তু ভাইয়া আপনাকে মনে রাখতে হবে, এই যে বিপরীত মালিকানা সত্ত্ব, বিপরীত মালিকানা সত্ত্বগুলো কিন্তু ভাইয়া আবার অস্থায়ী হিসাব। ক্লিয়ার? যদি আপনাকে বলে পুঞ্জীভূত অবচয়, কি বলে? পুঞ্জীভূত অবচয়, তাহলে এটি কি? পুঞ্জীভূত অবচয় হচ্ছে ভাইয়া বিপরীত সম্পদ। পুঞ্জীভূত অবচয় কি? বিপরীত সম্পদ, যেটি অবশ্যই কি হিসাব হবে? যেটা অবশ্যই স্থায়ী হিসাব হবে, যেটাকে আমরা সমাপনী দাখিলা দিয়ে বন্ধ করতে পারবো না। এই স্থায়ী হিসাবের আরো অনেকগুলো নাম আছে। হ্যাঁ, এই নামগুলো দিয়েও প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, স্থায়ী হিসাব বা আমরা একে বলতে পারি বাস্তব হিসাবও বলতে পারি। ঠিক আছে, বা অনেক সময় ইংরেজিতে বলে রিয়েল অ্যাকাউন্ট। কি বলে ভাইয়া? রিয়েল অ্যাকাউন্ট। মনে থাকবে, স্থায়ী হিসাব, বাস্তব হিসাব বা রিয়েল অ্যাকাউন্টও বলে এগুলোকে। ক্লিয়ার সবাই? রাইট। পরে যাই আমরা, দেখি। দেখেন ব্যাংকের ভুল আছে না ভাইয়া? কোনটি নগদান বইয়ের ভুল, কোনটি ব্যাংক বইয়ের ভুল? কোন ভুলটি নগদান বইয়ের জেরের সাথে যোগ করতে হয়, কোন ভুল নগদান বইয়ের জের থেকে বিয়োগ করতে হয়? কোনটি ব্যাংকের জেরের সাথে যোগ করতে হয়, কোনটি ব্যাংকের জের থেকে বাদ দিতে হয়? এভরিথিং ভাইয়া সুন্দর করে আমরা দেখে যাব। ঠিক আছে, এই যে এই জিনিসগুলো ব্যাংক সমন্বয়ের ক্লাসে অনেকবার করানো হয়েছে। ক্যাশিয়ারের নগদ স্থিতি ছিল, হাতে আছে নগদান বই, তার মানে নগদান বইয়ে যেগুলো ভুল হয়েছে প্লাস করতে হলে প্লাস, মাইনাস করতে হলে মাইনাস, এইভাবে আমরা করব। এগুলো নিয়ে ডিটেলে আমরা যাচ্ছি না। ঠিক আছে, সুন্দর করে এখানে ব্যাখ্যা দিয়ে দেখানো হয়েছে কিভাবে কি হবে। যারা ক্লাস করেছে 1 নম্বর ক্লাস তারা পারবে। 21 নম্বরে আমাদের যেটা কি বলছে ভাইয়া দেখেন তো,
21 নম্বরে আমাদের বলছে ব্যাংক তার গ্রাহককে সেবা প্রদানের জন্য 100 টাকা ধরেছে, গ্রাহক জানে না। তাহলে ব্যাংক গ্রাহককে সেবা প্রদানের জন্য 100 টাকা ধরেছে, কে ধরেছে? ব্যাংক ধরেছে, তার মানে ব্যাংক ভুল করেনি। তাহলে সেবা প্রদানের জন্য যদি টাকা ধরে তাহলে কি নগদান বইয়ের ভুল? কার ভুল? নগদান বইয়ের ভুল। তার মানে নগদান বই থেকে আমি এটা 100 টাকাকে মাইনাস করব, তাই না ভাইয়া? নগদান বই থেকে 100 টাকাকে আমাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। এই যে দেখেন এখানে পাওনাদার রবিনকে 785 টাকা প্রদান করা হয়েছে, নগদান বইতে ভুলবশত 658 টাকা লিখেছি। এই যে নগদান বইতে মাইনাস 658, ব্যাংকের বই কোনো ভুল করেনি, 785 লিখেছে। এখন দুই পাশকে সমান করতে হবে। ভুল করেছে কে? নগদান বই ভুল করেছে। তাহলে নগদান বইয়ের ভুল সংশোধন করতে হলে কি করতে হবে? 127 টাকা বিয়োগ করতে হবে। এগুলো সবই করানো হয়েছে ভাইয়া, ঠিক আছে? এগুলো সবই করানো হয়েছে, ম্যাথগুলো বেশিরভাগই করানো হয়েছে, আমি ডিটেল আলোচনা করব না। এগুলো সব ব্যাখ্যা সহ আমি দিয়ে দিয়েছি। এই কারণে এই যে ঢাকা ইউনিভার্সিটির জাতীয় ম্যাথ, এটা ঢাকা ইউনিভার্সিটির জাতীয় ম্যাথ, আসার সম্ভাবনা প্রবল, ঠিক আছে? প্রতি বছর এই ম্যাথগুলো দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনারা এগুলো পারেন, এগুলো নিয়ে কিছু বলবো না। দেখেন একটা জিনিস আমরা এখানে ভুল করি, কোম্পানির সম্পত্তি আবর্তন অনুপাত। সম্পত্তি আবর্তন, হ্যাঁ, এ আবর্তন মানে মনে রাখবেন বিক্রয়। আবর্তন অনুপাত বললে উপরে থাকবে নিট বিক্রয় আর নিচে থাকবে হচ্ছে গড় সম্পদ। উপরে কি থাকবে? নিট বিক্রয়, নিচে থাকবে গড় সম্পদ। এখানে আমরা যে ভুলটা করি দেখেন, এখানে নিট বিক্রয় দিয়ে দিয়েছে বা নিট আয় দিয়ে দিয়েছে। এখন পরীক্ষার হলে আমরা যে কনফিউজড হয়ে যাই যে ভাইয়া সূত্রে যাতে কি পড়ে আসছিলাম, আয় পড়েছিলাম না বিক্রয় পড়েছিলাম। তাহলে মনে রাখবেন এই আবর্তন, আবর্তন মানে কিন্তু বিক্রয়, সেজন্য বিক্রয় আসবে। আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সম্পত্তির ওপর আয়ের হার, দুইটা কিন্তু আলাদা জিনিস। সম্পত্তির ওপর কিসের হার ভাইয়া? সম্পত্তির ওপর আয়ের হার। যখন সম্পত্তির ওপর আয়ের হার বলবে তখন কিন্তু উপরে নিট আয় থাকবে, ঠিক আছে? তখন উপরে থাকবে নিট আয়, উপরে থাকবে নিট আয় আর নিচে থাকবে গড় সম্পদ। তাহলে পার্থক্যটা কি বুঝছেন? আপনাকে কিন্তু এখানে কনফিউজড করার জন্য দুইটাই দিয়ে দিয়েছে, বিক্রয়ও দিয়েছে আবার নিট আয়ও দিয়েছে। নিট আয় কখন হবে? যখন বলবে সম্পদের ওপর আয়ের হার। কি বলবে? সম্পদের ওপর আয়ের হার যখন বলবে, ঠিক আছে, তখন আমাদের নিট আয় নিয়ে কাজ হবে। আর নিট বিক্রয় কখন হবে? যখন বলবে আমাদের সম্পদ আবর্তন। কি বলবে? সম্পদ আবর্তন। মনে রাখবেন আবর্তন মানে বিক্রয়। ক্লিয়ার? ঠিক আছে, ওকে, ভেরি গুড। পরে যাই। এই যে দেখেন আমাদের এই প্রশ্নটা এবছরও আসছিল, অন্য সবকিছু অপরিবর্তিত থাকলে নিচের কোন লেনদেনটি চলতি অনুপাতে প্রভাব ফেলবে না? ভাইয়া এটা শুধুমাত্র চলতি অনুপাত দিয়ে যে পরীক্ষায় প্রশ্নটা আসবে বিষয়টা এমন না, এটা যে কোনো অনুপাত দিয়ে পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে। এটা যে কোনো অনুপাত দিয়ে পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে, বুঝতে পেরেছেন? তো এটা মনে রাখবেন, এটা হচ্ছে এরকম হয় না অনুপাতগুলো, ওপরে একটা মান থাকে নিচে একটা মান থাকে। এই ওপরের মানটাই যদি একবার বাড়ে এবং একবার কমে, অথবা এর নিচের মানটি একবার বাড়লো একবার কমলো, এমন যদি হয় তাহলে সেটি অনুপাতে প্রভাব ফেলবে না। বুঝতে পেরেছেন? প্রভাব ফেলবে না, বুঝতে পেরেছেন? যেমন আমরা একটা অনুপাতের কথা বলতে পারি, দেখেন দায় মালিকানা অনুপাত। কি বলতে পারলাম? দায় মালিকানা অনুপাত। হ্যাঁ, দায় মালিকানা অনুপাত মানে কি? উপরে থাকবে দায়, নিচে থাকবে হচ্ছে মালিকানা। এখন এমন একটা লেনদেন যেটা একবার দায়কে বাড়াইলো দায়কে কমাইলো, এমন যদি হয় তাহলে এটি দায় মালিকানা অনুপাতে প্রভাব ফেলবে না। আবার এমন একটা লেনদেন সেটি ধরেন মালিকানা সত্ত্বকে বাড়াইলো আবার মালিকানা সত্ত্বকে কমাইলো, তাহলে সেটিও দায় মালিকানা অনুপাতে কোনো প্রভাব ফেলবে না। আমি কি বোঝাতে পেরেছি? যেমন আমি যদি বলি যে বোনাস শেয়ার ইস্যু করা হলো, কি বললাম? বোনাস শেয়ার ইস্যু করা হলো। কি হইলো? বোনাস শেয়ার ইস্যু। তো আমরা কি জানি বোনাস শেয়ার ইস্যু করলে একবার মালিকানা সত্ত্ব বাড়ে একবার মালিকানা সত্ত্ব কমে। তার মানে এই যে দেখেন মালিকানা সত্ত্ব বাড়ছে একবার মালিকানা সত্ত্ব কমছে, তার মানে দায় মালিকানা অনুপাতে কোনো প্রভাব পড়বে না। আবার আমি যদি বলতে পারি পাওনাদারকে প্রদেয় বিলে স্বীকৃতি প্রদান করা হলো, পাওনাদারকে প্রদেয় বিলে স্বীকৃতি প্রদান করলে দায় একবার বাড়বে দায় একবার কমবে, এটিও দায় মালিকানা অনুপাতে প্রভাব ফেলবে না। তার মানে একটি উপাদানই যদি বাড়ে এবং একটি উপাদানই যদি কমে তাহলে সেটি সে অনুপাতে প্রভাব ফেলবে না। ক্লিয়ার সবাই? বলেন তো সবাই কি বুঝছেন আমার এই ঘটনাটা? বলেন সবাই কি বুঝছেন? সবাই কি বুঝতে পেরেছেন? আমি কমেন্ট বেশি দেখবো না, পড়াবো, কারণ অনেক পড়াইতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা বেয়াদবি করবে এই পেজ আর দেখতে পাবে না, ঠিক আছে? সমস্যা নাই, এখন থেকে পেজ দেখতে পাবে না।
এরপরে যাই আমরা, এই যে দেখেন ইম্পর্টেন্ট একটা জিনিস, আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন কি বলেছে, আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন কি বলেছে, নিম্নের কোনটির ফলে তড়িৎ অনুপাতের হ্রাস ঘটে। ভাইয়া এখানে শুধু তড়িৎ অনুপাত না, দুনিয়ার যে কোনো অনুপাত হইতে পারে। এই বছর আপনার পরীক্ষায় প্রশ্ন আসলো নিচের কোনটির কারণে চলতি অনুপাতে প্রভাব বা হ্রাস বৃদ্ধি ঘটবে, কি বলতে পারে, এই জায়গাতে তড়িৎ অনুপাত না দিয়ে আপনাকে চলতি অনুপাত বলতে পারে, কি বলতে পারে, চলতি অনুপাত দিয়ে দিতে পারে, পারে না, অবশ্যই পারে। তো ধরেন আমরা, এটা তো আপনাদের মুখস্থ আমি জানি, ঢাবি 17-18 মানে আপনারা মুখস্থ করে ফেলেছেন। তো এবার সাপোজ দিল নিচের কোনটির কারণে চলতি অনুপাতে কি হবে, হ্রাস ঘটে বা বৃদ্ধি ঘটে। তাহলে চলতি অনুপাতের উপরে কি থাকে, উপরে থাকে চলতি সম্পদ থাকে, নিচে কে থাকে বলেন তো, নিচে থাকে হচ্ছে চলতি দায় থাকে। তাহলে মনে রাখবেন উপরে যেটা থাকে এটার সাথে অনুপাতের সম্পর্ক পজিটিভ, তার মানে ভাইয়া উপরে কে আছে, চলতি সম্পদ, চলতি সম্পদ যদি বাড়ে চলতি অনুপাতও বাড়বে ভাইয়া। আর নিচে যেটা থাকে এটার সাথে অনুপাতের সম্পর্ক হচ্ছে নেগেটিভ, অর্থাৎ চলতি দায় যদি কমে তাহলে চলতি অনুপাত বাড়বে। ভাইয়া চলতি দায় যদি বেড়ে যায় তাহলে এই চলতি অনুপাত কমে যাবে। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে বলেন তো, এই প্রশ্নটাকে আমি বুঝাইতে পেরেছি, অনুপাতের হ্রাস বৃদ্ধি কি আমি বুঝাইতে পেরেছি ভাইয়া বলেন তো, এই অনুপাতের হ্রাস বৃদ্ধি কি বুঝাইতে পেরেছি। যে কোনো অনুপাত হইতে পারে ভাইয়া, এটা যে কোনো অনুপাত দিয়ে দিতে পারে। আপনাকে সাপোজ বললো, কি বললো, আপনাকে যে কোনো কিছু বলতে পারে, ঠিক আছে, আমাদের যে কোনো কিছু বলতে পারে। সাপোজ আপনাদের মজুদ আবর্তন, তাই না, তো মজুদ আবর্তনের সূত্র কি ভাই, মজুদ আবর্তনের সূত্র বলেন তো দেখি কে বলতে পারে। মজুদ আবর্তন দিয়ে প্রশ্ন প্র্যাকটিস করে যাবেন, ঠিক আছে, আসতে পারে বিক্রিত পণ্যের ব্যয় গড় মজুদ, এটাই তো সূত্র নাকি। তাহলে দেখেন বিক্রিত পণ্যের ব্যয় যদি বাড়ে মজুদ আবর্তনও কি হয়ে যাবে, বেড়ে যাবে, গড় মজুদ, তাই না, গড় মজুদ যদি কি হয়, গড় মজুদ যদি কমে যায় নিচেরটার সাথে বিপরীত সম্পর্ক, মজুদ আবর্তন বেড়ে যাবে। এটা যে কোনো জিনিস দিয়ে হইতে পারে ভাইয়া, ঠিক আছে, এটা যে কোনো জিনিস দিয়ে হইতে পারে। এই জিনিসটা শিখে রাখলেন, এতটুকু মাথায় রাখলে পরীক্ষায় ইজিলি উত্তর করতে পারবেন। কিন্তু কিছু ছেলে মেয়ে কি করবে জানেন, অপশন টেস্ট করবে, তারা শিখেছে অপশন টেস্ট করবে, পরীক্ষার হলে একবার বাড়াবে একটা সংখ্যা ধরে, এই করবে সেই করবে, করে দেখবেন সময় বেশি লেগে যাচ্ছে, ঠিক আছে। ওকে, পরে যাই। এই যে পরিশোধিত আয়ের অনুপাত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, ভিভিআই, পরিশোধিত আয়ের অনুপাত, হ্যাঁ পরিশোধিত আয়ের অনুপাত, ঠিক আছে। পরিশোধিত আয় কোন আয় পরিশোধ করব, নগদ লভ্যাংশ, নিট মুনাফা থেকে কতটুকু নগদ লভ্যাংশ দিব সেটি আমরা পরিশোধিত আয়ের অনুপাত থেকে জানবো, ঠিক আছে। কোম্পানি তার নিট লাভের কতটুকু অংশ নগদ লভ্যাংশ হিসাবে প্রদান করবে তা পরিশোধিত আয়ের অনুপাত থেকে জানা যায়। পরিশোধিত আয়ের অনুপাত কি, উপরে থাকবে নগদ লভ্যাংশ, নিচে নিট মুনাফা। আমরা জানি মুনাফা থেকে লভ্যাংশ প্রদান করতে হয়। লভ্যাংশ বা দুই প্রকার, একটি নগদ লভ্যাংশ আর একটা শেয়ার লভ্যাংশ বা স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ারের মাধ্যমে যেটি দেওয়া হয়। এখন নগদ টাকা আপনি নিট মুনাফা থেকে কতটুকু দিচ্ছেন অতটুকুই আমরা জানবো পরিশোধিত আয়ের অনুপাত থেকে। পরিশোধিত মানে টাকা দিয়ে পরিশোধ করছেন, সেজন্য উপরে থাকবে নগদ লভ্যাংশ, নিচে নিট মুনাফা। ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে, ওকে ভেরি গুড, থ্যাংক ইউ। পরে যাই আমরা, এই যে দেখেন মজুদ আবর্তন, তাই না, মজুদ আবর্তনের সময় কত মাসে, ইম্পর্টেন্ট ভাইয়া, হ্যাঁ মজুদ আবর্তনের সময় বলেছে। তাহলে মজুদ আবর্তনের সময় মানে কি দেখেন তো, মাস বলেছে না, সেজন্য উপরে 12 নিচে মজুদ আবর্তন অনুপাত, তাই না। তো মজুদ আবর্তন অনুপাত আমরা বের করেছি বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। এখন এই বিক্রিত পণ্যের ব্যয় আবার কি করে বের করব, আমরা জানি বিক্রয় থেকে মোট মুনাফা যদি বাদ দিয়ে দিই বিক্রিত পণ্যের ব্যয় পাবো। একবারে বোর্ডে আসা প্রশ্ন, প্র্যাকটিস করে যাবেন সুন্দর করে। এরপরে আসেন, আবার প্রশ্ন দিয়েছে, এটা কি দিয়েছে, চলতি সম্পদ দিয়েছে, চলতি দায় দিয়েছে, তরল অনুপাত দিয়েছে, বলছে মজুত মালের পরিমাণ কত। তো মজুত মাল মানে কি বলেন তো, এই মজুত মাল আর অগ্রিম খরচের সূত্র কি বলেন। অনুপাত থেকে যদি আমাদের মজুত মাল ও অগ্রিম খরচ বের করতে বলে তাহলে কিভাবে বের করব বলেন তো। মজুত মাল আর অগ্রিম খরচ যদি বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করব বলেন তো, চলতি সম্পদ, তাই না ভাইয়া। এই চলতি সম্পদ থেকে যদি আমরা কি বাদ দিয়ে দিই, তরল সম্পদ বা তরিত সম্পদ বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, মজুত পণ্য এবং অগ্রিম খরচ পাবো না ভাইয়া, পাবো তো নাকি, পাবো বলেন, পাবো তাই না। তাহলে সেই জিনিসটাই আমরা করেছি, দেখেন এখান থেকে আমরা কি করেছি, প্রথমে এখান থেকে আমরা তরল সম্পদ বের করেছি। এই যে 15,000 কি আছে, চলতি দায় দেয়া আছে, চলতি দায়কে চলতি দায় দিয়ে ভাগ করেছি। 3 কিসের মান ভাইয়া, 3 হচ্ছে
তড়িত সম্পদের মান, যেহেতু তরল অনুপাত এটা, তাহলে 22,500। আর এখানে দেখেন চলতি সম্পদ প্রশ্নে দিয়েই দিয়েছে কত, 45,000। এখান থেকে তরল সম্পদ জাস্ট বাদ দিয়ে দিয়েছি, দিলে আমরা উত্তর পেয়ে গেলাম। দুইটা 100% আসা প্রশ্ন, এই যে এটা এবং এটা, এই দুইটার মধ্যে যে কোনো একটা 100% পাবেন পরীক্ষায়। এই দুইটার মধ্যে যে কোনো একটা প্রশ্ন আপনি 100% পাবেন। একটা হচ্ছে 50,000 টাকার বকেয়া সেবায় সমন্বয় করেনি। ভাইয়া বকেয়া সেবায় সমন্বয় করলে কি হবে, বকেয়া সেবায় সমন্বয় না করলে কি হবে, দুইটা শিখে যাবেন। বকেয়া সেবায় সমন্বয় করা মানে কি, আয় হিসাবে লিপিবদ্ধ করা, সম্পদ এবং আয় উভয় বৃদ্ধি পাবে, তাই না? বকেয়া সেবায়ের জাবেদা কি ভাইয়া, বকেয়া সেবায়ের জাবেদা হচ্ছে, বকেয়া সেবাই হচ্ছে ডেবিট, সম্পদ বৃদ্ধি, আর আয় হিসাব কি ভাইয়া, আয় হিসাব ক্রেডিট, আয় বৃদ্ধি। তাহলে বকেয়া সেবায়ের সমন্বয় করলে সম্পদ এবং আয় বৃদ্ধি পাবে, আর যদি না করি তাহলে আমাদের সম্পদ এবং আয় হ্রাস পাবে, এটি একটি। আর আরেকটি হচ্ছে ভাইয়া অনুপার্জিত আয় বা অগ্রিম আয়। অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা করলে কি হবে, না করলে কি হবে। অনুপার্জিত আয়ের সমন্বয় করলে কি হবে, বা সমন্বয় দাখিলাটা কেমন, অনুপার্জিত আয় হচ্ছে ডেবিট। অনুপার্জিত আয় ডেবিট মানে কি, দায় হচ্ছে কমে গেল, দায় হ্রাস, আর সংশ্লিষ্ট আয় হচ্ছে ক্রেডিট, মানে আয় বৃদ্ধি পেয়ে গেল। তার মানে দায় কমে যায়, আয় বৃদ্ধি পায়। এটা কখন, এটি সমন্বয় করলে। আর যদি আমরা সমন্বয় না করি তাহলে উল্টা হবে, দায় বৃদ্ধি আয় হ্রাস। এগুলো পারেন ভাইয়া সবাই? বলেন, এগুলো কি সবাই পারেন, যে কোনটি সমন্বয় করলে কি হবে, না করলে কি হবে? এগুলো দেখে যাবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনি যদি বলেন আমাকে 5টা প্রশ্ন বলেন যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। নাম্বার 1, বকেয়া সেবায় সমন্বয় করলে কি হবে, না করলে কি হবে। অনুপার্জিত সেবায় সমন্বয় করলে কি হবে, না করলে কি হবে। ক্লিয়ার? এটা ভুল করা যাবে না, এগুলো ভুল করলে অনেক কষ্ট লাগবে। এই যে এগুলো রিটেন আসতে পারে এবং এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে? একটি জের দেয়া থাকবে, অগ্রিম ভাড়ার জের দেয়া আছে। তা আমি কি শিখাইছিলাম ভাইয়া, কোনো কিছু শিখতে হবে না, অগ্রিম ভাড়ার জের দেয়া আছে, একে ভাড়া বানাই দাও। তাহলে কি ভাড়া বানাইলাম মানে কি, ভাড়া বেড়ে গেল। আর অগ্রিম ভাড়া কি হইলো, অগ্রিম ভাড়া হচ্ছে আমার কি হয়ে গেল, ক্রেডিট হয়ে গেল। ভাড়া বানাইলাম তার মানে এখানে বসাবো ভাড়ার জেরটাকে বসাই দেব। ভাড়ার জের কেমনে পাবো, ভাড়া মানে হচ্ছে খরচ, তাহলে যত দিনের সমন্বয় দিতে বলেছে তত দিনের টাকাটাই হবে ভাড়া খরচ, তাই না ভাইয়া? তো এখানে সমন্বয় দিতে বলেছে কয় তারিখ, কত দিনের, দেখেন তো, ডিসেম্বর 1 তারিখ থেকে 31শে ডিসেম্বর, দ্যাট মিনস 1 মাসের সমন্বয় দিতে বলেছে। কয় মাসের, 1 মাসে। তো 1 মাসের টাকা কত দেখি তো আমরা, 32,000 টাকা ছিল 4 মাসের, তাহলে 1 মাসে কত, 1 মাসে হচ্ছে 8,000 টাকা। ওকে, দিলে হয়ে গেল। পারার কথা এগুলো, তাই না ভাইয়া? আবার দেখেন আরেকটা প্রশ্নে আমাদেরকে দিয়েছে কি, অবচয়ের সমন্বয় করলে কি হবে, না করলে কি হবে। অবচয়ের সমন্বয় করলে কি হবে, তাহলে অবচয়ের সমন্বয় করলে ব্যয় বৃদ্ধি পাবে এবং সম্পদ হ্রাস পাবে। আমরা জানি অবচয় একটি ব্যয় হিসাব। ভাইয়া দেখেন তো, একটা কথা আপনারা বুঝেন, সমন্বয় করা মানে কি? এই সমন্বয় করার অর্থটা কি জানেন? সমন্বয় করা মানে হচ্ছে লিপিবদ্ধ করা। বাংলা কথা কি বললাম, লিপিবদ্ধ করা। সমন্বয় করা মানে কি, লিপিবদ্ধ করা। তো অবচয় সমন্বয় করা মানে কি, অবচয়কে লিপিবদ্ধ করা। তো অবচয়কে লিপিবদ্ধ করলে কি হবে, অবচয় নামক ব্যয় বেড়ে যাবে, তাই না? ব্যয় বাড়লো মানে কি, অবচয় সম্পদের উপরে ধরি, তাহলে সম্পদের মূল্য কমে যাবে। সমন্বয় না করলে কি হবে, লিপিবদ্ধ করা হবে না। লিপিবদ্ধ না করলে কি হবে, ব্যয় কমে যাবে, সম্পদ বেড়ে যাবে। ক্লিয়ার ভাইয়া? বলেন। পরে যাই। এই রে অমিলা সাপ্লাইজ মাপ্লাইজ এগুলো একই নিয়মে সব দেখে নেবেন, এগুলো একটু পড়বেন। আয় অর্জিত হয়েছে, মনে রাখবেন আয় অর্জিত হলে সেটি আয় হয়ে যায়, আয় অর্জিত হলে সেটি কি হয়ে যায়, আয় হয়ে যায়। তাহলে আয় অর্জিত হয়েছে মানে আয় হয়ে গেল। নগদে গ্রহণ করা হয়নি, নগদে গ্রহণ না হলে, নগদে গ্রহণ হয়নি মানে কি, সেটি বকেয়া রয়েছে, তাহলে সেটিকে আমরা বলবো বকেয়া আয় অথবা প্রাপ্য আয় বলতে পারি, তাই না? বকেয়া আয়, প্রাপ্য আয়, অথবা আরেকটা কথা বলে প্রাপ্তব্য আয়। প্রাপ্তব্য মানে পাইনি, পাবো। ওকে, আচ্ছা, এই যে IS 1 অনুযায়ী আর্থিক বিবরণীতে কয়টি জিনিস অন্তর্ভুক্ত থাকে, 5টি জিনিস অন্তর্ভুক্ত থাকে, তাই না ভাইয়া? IS 1 অনুযায়ী আমাদের আর্থিক বিবরণীতে কয়টি জিনিস থাকে, 5টি। সমন্বিত আয় বিবরণী, মালিকানা সত্ত্ব, আর্থিক অবস্থা, নগদ প্রবাহ, আর প্রয়োজনীয় নোটস বা টিকা, ঠিক আছে? এই সমন্বিত আয় বিবরণীকে কিন্তু আবার কি বলে জানেন, কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্টও বলে, ঠিক আছে? কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্টও বলে, প্রশ্ন আসছিল 7 কলেজে, ঠিক আছে? কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট, ঠিক আছে? ইনকাম স্টেটমেন্ট, আর বাংলায় বলেছিল একে কম্প্রিহেন্সিভ মানে
ব্যাপক আয় বিবরণী, এরকম একটা দিয়ে প্রশ্ন আসছিল, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এটাকে বাংলা করে তারা বলেছিল ব্যাপক আয় বিবরণী, বুঝছেন? সমন্বিত আয় বিবরণীর আধুনিক নাম কি? এটা হচ্ছে কম্প্রিহেন্সিভ ইনকাম অ্যান্ড আদার ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে, কম্প্রিহেন্সিভ ইনকাম অ্যান্ড আদার ইনকাম স্টেটমেন্ট, এরকম একটা অপশন দিয়ে প্রশ্ন আসছিল। এই কম্প্রিহেন্সিভকে তারা বাংলায় বলেছিল ব্যাপক আয় এবং অন্যান্য আয় বিবরণী। ঠিক আছে, ব্যাপক আয় এবং অন্যান্য আয় বিবরণী, এরকম নামে একটা অপশন আসছিল। ঠিক আছে, তো এটা হচ্ছে ভাইয়া আপনার এই বিশদ আয় বিবরণীর আধুনিক নাম। নগদ প্রবাহ বিবরণী যারা পড়েননি, 4টা থেকে 5টা প্রশ্ন ভাইয়া দেখে যাইন, তাহলে কল্যাণকর হবে। এখানে যা আছে, নিচের কোনটি প্রত্যক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণীতে দেখানো হয়? ভাইয়া প্রত্যক্ষ পদ্ধতিতে শুধুমাত্র নগদ লেনদেন দেখাবো। কোন লেনদেন দেখাবো বলেন তো? প্রত্যক্ষ পদ্ধতিতে শুধুমাত্র নগদগুলো দেখাবো, তাই না? তো এর মধ্যে নগদ আছে কোনটা? সরবরাহকারীকে নগদ প্রদান, এটা দেখাবো। ক্লিয়ার? এই যে একটা প্রশ্ন আমাদের হয়ে গেল, যদি পরীক্ষায় দেয় আসতে পারে। এই যে দেখেন, পুরাতন আসবাবপত্র বিক্রয় কোন ধরনের নগদ প্রবাহ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, এই বছর আসতে পারে। আমরা জানি কি সম্পদ ক্রয় বিক্রয়কে আমরা বিনিয়োগজনিত নগদ প্রবাহ বলি। ব্র্যান্ড নেম কোন ধরনের সম্পদ? এগুলো পারেন। এই যে নগদ লভ্যাংশ প্রদান করি অর্থায়ন কার্যক্রম। আর যদি বলে লভ্যাংশ প্রাপ্তি, কি বলে ভাইয়া? লভ্যাংশ প্রাপ্তি। যদি বলে লভ্যাংশ প্রাপ্তি মানে আয় হয় না ভাইয়া, তাহলে এটি হবে পরিচালন কার্যক্রম। কি কার্যক্রম? পরিচালন কার্যক্রম, মনে থাকবে, এটা পরিচালন কার্যক্রম। ক্লিয়ার? পরে যাই আমরা, দেখি প্রারম্ভিক মজুদ এত, ক্রয় এত, বিক্রয় এত, বিক্রয়ের উপরে মুনাফা 20% হলে সমাপনী মজুদ কত? তাই না ভাইয়া? তাহলে সমাপনী মজুদ মানে কি? আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয়ের যে সূত্রটা, তার মধ্যে সমাপনী মজুদ আছে। প্রারম্ভিক মজুদ ক্রয়ের টাকা আমাদের দিয়ে দিয়েছে, এপাশ ওপাশ করলে আমরা কি পেয়ে যাব? মান পেয়ে যাব। হ্যাঁ, এগুলো সুন্দর করে দেখানো হয়েছে। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করেছি? বিক্রয় থেকে মুনাফা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়েছি। এখন এটাকে যদি আমরা এই সূত্রে ফেলি, তাহলে আমরা মান পেয়ে যাব। এগুলো একটু দেখে যাবেন এবার। এই রিলেটেডই জিনিসপত্র এখানে আছে। আর কি এখান থেকে দেখাবো, দাঁড়ান। এই যে দেখেন, এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভাইয়া, এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে সমাপনী মজুদ যদি কম দেখানো হয় অথবা বেশি দেখানো হয়, ঠিক আছে, তাহলে আপনার আয় এবং বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে কি প্রভাব পড়বে? পারেন এগুলো ভাইয়া? বলেন। সমাপনী মজুদ যদি কম দেখানো হয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কি হবে? বেশি হবে। সমাপনী মজুদ কম মানে কি? সম্পদ কম। সম্পদ কম মানে ব্যয় বেশি হবে। আর ব্যয় যদি বেশি হয়, মুনাফা কম হবে। বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে সমাপনী মজুদ যদি আমি কম দেখাই বা বেশি দেখাই, তাহলে কি হবে? আমরা কি সবাই বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? তাহলে সমাপনী মজুদ কম দেখাইলে কি হবে, বেশি দেখাইলে কি হবে? এই রিলেটেড 2টা প্রশ্ন আছে, 46, 47। হ্যাঁ, ইম্পর্টেন্ট। ওকে, ভালো করে দেখে যাবেন। ঠিক আছে, এটা আমি যেমনি শিখাইছি, আমার মনে হয় না কেউ শিখাইতে পারবে আপনাকে এমনি। তারপরে ভুল করলে দুঃখজনক ব্যাপার হবে। আমি একটু দ্রুত গেলাম এখন, ঠিক আছে? যেগুলো আসার মতো বোঝানো জরুরি, আমি সেগুলো একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এই জায়গাতে চলে আসি আমরা এবার। নিচের কোনটি হিসাব বিজ্ঞান তথ্যের গুণবাচক বৈশিষ্ট্য নয়? ভাইয়া, কোনটি গুণবাচক বৈশিষ্ট্য, কোনটি গুণবাচক বৈশিষ্ট্য নয়? ঠিক আছে, নিচের কোনটি গুণবাচক বৈশিষ্ট্য, কোনটি গুণবাচক বৈশিষ্ট্য নয়? ভাইয়া, আমরা জানি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা, তাই না? এখন দেখেন ভাইয়া, তথ্য যে সরবরাহ করব আমরা, এই তথ্য যেন তেন তথ্য সরবরাহ করলে হবে? হবে না। তথ্যগুলো কি হইতে হবে? তথ্যগুলো হইতে হবে প্রাসঙ্গিক, তথ্যগুলো হইতে পারবে বিশ্বাসযোগ্য, তথ্যগুলো হইতে হবে ভুল ত্রুটি মুক্ত, তাই না ভাইয়া? তাহলেই সেই তথ্যগুলো কি হবে? সেই তথ্যগুলো ইফেক্টিভ হবে। কেন তথ্য সরবরাহ করি? তথ্য সরবরাহ করি সিদ্ধান্ত গ্রহণের জন্য। এখন এই সিদ্ধান্ত গ্রহণ করতে যেয়ে যদি আপনি ভুলে ভরা তথ্য দেন, হবে? হবে না। সিদ্ধান্ত গ্রহণ করাইতে যেয়ে যদি আপনি অপ্রাসঙ্গিক তথ্য দেন, হবে? হবে না। সেই কারণে একটা জিনিস মনে রাখবেন ভাইয়া, কি মনে রাখতে হবে? আমাদের হিসাব তথ্যের যে গুণবাচক যে বৈশিষ্ট্য রয়েছে, এই গুণবাচক বৈশিষ্ট্য বা 2 প্রকার, একটি প্রাথমিক আর একটি মাধ্যমিক বৈশিষ্ট্য। প্রাথমিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে প্রাসঙ্গিকতা আর বিশ্বাসযোগ্যতা। প্রাসঙ্গিকতার মধ্যে আবার রয়েছে কি? সিদ্ধান্ত গ্রহণে সহায়ক
ওইটার ভবিষ্যৎ মূল্য থাকতে হবে, সময়ানুগ হতে হবে বা যথাকালীনতা হতে হবে এবং একটি মতামত দেওয়ার মতো মূল্য থাকতে হবে। আর বিশ্বাসযোগ্য বলতে কি বোঝাচ্ছে? যাচাইযোগ্য হতে হবে, নিরপেক্ষ হতে হবে এবং ভুল ত্রুটি মুক্ত হতে হবে। এই জিনিসগুলো থাকলেই তাকে আমরা কি বলতে পারবো? বিশ্বাসযোগ্য বলতে পারবো। আর মাধ্যমিক বৈশিষ্ট্যের মধ্যে কি রয়েছে? তুলনাযোগ্যতা আর সামঞ্জস্যতা বা ধারাবাহিকতা। আমরা আমার সে তথ্যটাকে তুলনা করতে পারবো কিনা, সেটাকে আমি কি করতে পারবো? ধারাবাহিক কিনা। আজকে সরলরৈখিকে ধরছে, সামনে বছর ক্রমহ্রাস সমানে ধরছে, তাহলে অধারাবাহিক, এটা ধারাবাহিক না। ঠিক আছে ভাইয়া? তো এই জিনিসগুলো ভাইয়া আমাদের কি করতে হবে? সুন্দর করে ভাইয়া এই জায়গাটা দেখে যাবেন। ঠিক আছে? অল ইউনিভার্সিটির জন্য অল টাইম কমন, এবং এই প্রশ্নটা আসলে কেন জানি আমরা ভুল করে ফেলি। ঠিক আছে? তো এখানে কি বলেছে দেখেন তো ভাইয়া, এখানে বলেছে নিচের কোনটি হিসাব তথ্যের গুণবাচক বৈশিষ্ট্য নয়? ভাইয়া দেখেন তো, ব্যয় সুবিধা বিশ্লেষণ বলে কি এর মধ্যে কিছু আছে? তাহলে এটি উত্তর হবে আমার। যথাকালীনতা আছে না? যথাকালীনতা কই যেন দেখলাম, এই যে যথাকালীনতা। প্রাসঙ্গিকতা আছে না ভাইয়া? এই যে প্রাসঙ্গিকতা। তুলনীয়, তুলনাযোগ্যতা আছে না ভাইয়া? কই তুলনাযোগ্যতা কই থাকবে? এই যে তুলনাযোগ্যতা, মাধ্যমিকে থাকছে। বোধগম্যতা, বোধগম্যতা মানে কি? যেটা আমরা বুঝতে পারি কিনা। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমাদের এখানে থাকতে হবে। ঠিক আছে? নিচের কোন ধারণা বা নীতি অবচয় ধার্যকে বর্ণনা করে? তার মানে অবচয় ধার্য করা হয় কোন পদ্ধতিতে ভাইয়া? আমরা জানি অবচয় ধার্য করি আমরা চলমান প্রতিষ্ঠান। যদি চলমান প্রতিষ্ঠান অপশনে না থাকে, উত্তর করব মিলকরণ। ওকে ভাইয়া? তাহলে দেখেন, অবচয় ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান অনুসারে। অবচয় লিপিবদ্ধ করা হয় কি অনুসারে? মিলকরণ নীতি অনুসারে। অবচয় পদ্ধতি সম্পর্কে বলা হয় কি অনুসারে? এটা দিলে অনেকে পারবে না। অবচয় পদ্ধতি সম্পর্কে বলা হয় নোট বা টিকায়। কোথায় বলা হয়? নোট বা টিকায়, যেটি পূর্ণ প্রকাশ নীতি অনুসারে করা হয়। ভাইয়া, অবচয় পদ্ধতি জিনিসটা কি? কোন পদ্ধতিতে আপনি অবচয় ধরেছেন সেটি কোথায় বলা থাকে? সেটি বলা থাকে নোট বা টিকায়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অবচয় পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য বলা থাকে কোথায়? উত্তর হবে নোট বা টিকায়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অবচয় পদ্ধতি সম্পর্কে বলা হয় কোন নীতি অনুসারে? নোট বা টিকায় যাহাই বসে তাহাই হবে পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। তাই না ভাইয়া? বলেন তো। তাহলে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না বলেন? ক্লাসটা কি আপনাদের কি সময় নষ্ট হচ্ছে? শেখা যাচ্ছে ক্লাস করে, না অযথা নিয়ে এসে টাইম ওয়েস্ট করছি? বলেন। বলেন, ক্লাসে কি শেখা যাচ্ছে না অযথা টাইম ওয়েস্ট করছি আপনাদের? এলোমেলো প্রশ্ন সলভ করাই মাথায় টেনশন করে দিয়ে এগুলো করছি? বলেন। ওকে, নেক্সটে যাই আমরা। ঠিক আছে? দেখেন, ধারে বিক্রয়ের উপরে কুরিন সঞ্চিতি সংরক্ষণ করা হয়। ভাইয়া, ধারে বিক্রয়ের উপরে যদি আমরা কুরিন সঞ্চিতি ধরি, তাহলে সেটি দেখাতে হয় কোথায়? সেটি দেখা হয় আয় বিবরণীতে। কোথায় দেখাবো? সে মান দেখাবো আমি আয় বিবরণীতে। আর আয় বিবরণীতে বসাবো মানে সেটাকে উত্তর কি হবে? উত্তর হবে মিলকরণ নীতি। উত্তর কি হবে? মিলকরণ নীতি। ক্লিয়ার ভাইয়া? উত্তর হবে মিলকরণ নীতি। ওকে, তাহলে এখানে আমি আরো তথ্য দিয়ে দিয়েছি। দেখেন, ধারে বিক্রয়ের উপরে কুরিন সঞ্চিতি ধার্য করা হয় মিলকরণ অনুসারে। দেনাদারের উপর কুরিন সঞ্চিতি ধরা হয় রক্ষণশীলতা অনুসারে। হ্যাঁ, এই যে দেনাদারের উপরে যদি বলে তাহলে কিন্তু হবে রক্ষণশীলতা। যদি কোনো কিছুর উপরে নির্দিষ্ট করে কুরিন সঞ্চিতি ধার্যের কথা বলা না থাকে, তবে তা দেনাদারের উপরে ধরতে হবে মনে করে রক্ষণশীলতায় ধার্য করতে হবে, সেটা বলে দিয়েছি। ঠিক আছে? এই যে দেখেন, উদ্বৃত্তপত্রে দেনাদারকে নিট আদায়যোগ্য মূল্য দেখাতে হয়। ঠিক আছে? দেনাদারকে কোন মূল্য দেখাতে হয়? নিট আদায়যোগ্য মূল্য দেখাতে হয়। কোন নীতি অনুসারে? রক্ষণশীলতা অনুসারে। ঠিক আছে? এই সাথে সাথে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে ভাইয়া সমাপনী মজুদ নিয়ে আমি একটা কথা বলি। ঠিক আছে? আমি একটু সমাপনী মজুদ নিয়ে কথা বলি। ঠিক আছে? দেখেন, সমাপনী মজুদ। ওকে, দেখেন, সমাপনী মজুদ নিয়ে আমি কথা বলি। সমাপনী মজুদ সম্পর্কে বলা হয়েছে আইএস নাম্বার 2-তে। আইএস কততে? সমাপনী মজুদ সম্পর্কে বলা হয়েছে আইএস 2-তে। এখন আইএস 2-তে কি বলেছে জানেন? আইএস 2-তে আমাদেরকে বলেছে সমাপনী মজুদের কোন দুটি মূল্য? সমাপনী মজুদের ক্রয় মূল্য। ঠিক আছে? সমাপনী মজুদের কি মূল্য ভাইয়া? বলেছে সমাপনী মজুদের ক্রয় মূল্য। কোন মূল্য? ক্রয় মূল্য ও নিট আদায়যোগ্য মূল্যের মধ্যে যেটি কম সেটি। ঠিক আছে? নিট আদায়যোগ্য মূল্যের মধ্যে যেটি কম। ঠিক আছে? আদায়যোগ্য মূল্যের মধ্যে
যেটি কম, ঠিক আছে, সে মূল্যে আমাকে সমাপনী মজুদ লিপিবদ্ধ করতে হবে। ঠিক আছে, তাহলে IS2 তে কি বলেছে, ক্রয় মূল্য ও নিট আদায়যোগ্য মূল্যের মধ্যে যেটি কম সেই মূল্যে আমরা কি করব, সমাপনী মজুদকে লিপিবদ্ধ করব। এখন দেখেন যেটি কি বলেছে, যেটি কম বলেছে। কম, কম মানে কি, রক্ষণশীলতা। কম মানে কি ভাইয়া, কম মানে হচ্ছে রক্ষণশীলতা। ঠিক আছে, তাহলে যদি বলে কোন নীতি অনুযায়ী সমাপনী মজুদকে আমরা লিপিবদ্ধ করব, তাহলে উত্তর হবে রক্ষণশীলতা অনুসারে। ওকে, এখন এই রক্ষণশীলতার মূল কথা কি, রক্ষণশীলতার মূল কথা কি ছিল জানেন? রক্ষণশীলতার মূল কথা ছিল যে সম্পদকে কম দেখাতে হবে। কি করতে হবে, সম্পদকে কম দেখাতে হবে। সম্পদ কম হলে কি হবে, আয় কম হবে না, তাহলে আয়ও কম হবে। আর কি করতে হবে, ব্যয় বেশি হবে। ব্যয় কি হবে, বেশি হবে। ঠিক আছে, এখন আপনাদেরকে একটা কথা বলি, ধরেন পরীক্ষায় প্রশ্ন আসছে, কি প্রশ্ন আসছে, অবচয়ের পদ্ধতিগুলোর মধ্যে, ভালো করে বুঝেন, হ্যাঁ, অবচয়ের পদ্ধতির মধ্যে যে পদ্ধতিতে অবচয় সব থেকে বেশি হবে সে পদ্ধতিতে অবচয় ধার্য। কোন নীতি অনুসারে? সে পদ্ধতিতে অবচয় ধার্য করতে হবে। ঠিক আছে, এটি কোনটি অনুসারে করব বলেন? কি বললাম ভাইয়া, আমি আবারও বলি, অবচয়ের পদ্ধতিগুলোর মধ্যে যে পদ্ধতিতে অবচয় ধরলে অবচয় সবচেয়ে বেশি দেখাবে সেটি কোন নীতি অনুসারে আমরা করতে পারবো বলেন তো? উত্তর হবে ভাইয়া রক্ষণশীলতা। উত্তর কি হবে, রক্ষণশীলতা। অবচয়ের পদ্ধতিগুলোর মধ্যে যে পদ্ধতিতে সবচেয়ে বেশি অবচয় দেখাবে সেই পদ্ধতিতে অবচয় ধরতে বলেছে কোন নীতি? উত্তর রক্ষণশীলতা। কেন? যে পদ্ধতিতে সবচেয়ে বেশি অবচয় দেখাবে সেই পদ্ধতিতে কি হবে ভাইয়া, সে পদ্ধতিতে ব্যয় বেশি হবে। সে পদ্ধতিতে কি হবে, ব্যয় বেশি হবে। আর রক্ষণশীলতা আমাকে কি বলেছে, ব্যয় বেশি দেখাইতে। তাহলে আমার হাতে সুযোগ থাকলে সে পদ্ধতিতে আমি ধরবো যেখানে ব্যয় কি হবে ভাইয়া, বেশি হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদের একটু ভালো করে বুঝতে হবে, বুঝে বুঝে ক্লাস করতে হবে। এই যে এগুলো হচ্ছে একতরফা টাইপ যে ম্যাথগুলো। ঠিক আছে, উক্ত বছরে আয় কত, এই যে আমি শিখাইছিলাম। ঠিক আছে, 1 নাম্বার ক্লাসে শেখানো হয়েছে উক্ত বছরে আয় কত, তারপরে কোন মূলধনের উপরে সুদ ধরবো, এগুলো নিয়ে আর ডিটেল কিছু বলছি না, এগুলো অনেক করানো হয়েছে ভাইয়া। লাভ বা ক্ষতির পরিমাণ কত, কিভাবে নির্ণয় করব আমরা। ওকে, এই একই ছক থেকে আমাদেরকে কি বলেছে, এবার আমাদেরকে বলেছে প্রারম্ভিক মূলধন কত। প্রারম্ভিক মূলধন এখানে বসে, তার মানে এই জায়গার মান বের করতে বলছে। ওকে, এগুলো নিয়ে আমি আর কিছু বলছি না। এরপরে চলে আসেন আমাদের সমাপনী জের এত টাকা হলে ওই বছরে দেনাদার কত টাকা হবে। তো দেনাদার আমরা নির্ণয় করা কিভাবে শিখেছিলাম ভাইয়া, এই পারে থাকবে প্রারম্ভিক দেনাদার, আর যারা দেনাদারকে কি করে, বৃদ্ধি করে, সেগুলো প্রারম্ভিক দেনাদারের সাথে থাকবে। আর এই পারে আমরা বসাবো সমাপনী দেনাদার, আর যেগুলো দেনাদারকে হ্রাস করে সেগুলো এখানে বসবে। দেন আমরা যদি ক্যালকুলেট করি তাহলে হয়ে যাবে। ক্লাস নাম্বার 1 মনে পড়ে ভাইয়া? ক্লাস নাম্বার 1 মনে পড়ে না পড়ে না বলেন? ক্লাস নাম্বার 1-এর কথা কি মনে পড়ে বলেন? ক্লাস নাম্বার 1-এর কথা কি মনে পড়ে ভাইয়া? হ্যাঁ, কারণ ব্যয় বেশি হলে সম্পদ কম দেখাবে। ভেরি গুড, এই তো কানেকশন করে পড়তে হবে এভাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদেরকে সুন্দর করে পড়তে হবে, এই জিনিসগুলো সব দেখে যাবেন। হ্যাঁ, কুরিন ইম্পর্টেন্ট। ওকে, কুরিন ইম্পর্টেন্ট, আমাদের দেখে যেতে হবে। কুরিন এখানে যা দিয়েছি দেখে যাবেন সুন্দর করে, কুরিন রিলেটেড যা আছে সুন্দর করে দেখে যেতে হবে। এই যে অনুপাত ভাইয়া, এই অনুপাত ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই অনুপাতটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ঢাবির জন্য এই বছর। সেই সাথে সাথে লাভ অনুপাত ও ত্যাগ অনুপাত প্র্যাকটিস করে যাবেন, এখানে নাই। ওকে, লাভ অনুপাত এবং ত্যাগ অনুপাতের একটি করে ম্যাথ প্র্যাকটিস করে যাবেন। যারা পারেন না দেখবেন আমার ইউটিউবে ক্লাস দেয়া আছে। ওকে, এই যে নতুন অনুপাত নির্ণয় আছে না ঢাবির জন্য, এবার ভিভিআই, ঢাবির জন্য ভিভিআই, এবং এর সাথে সাথে লাভ অনুপাত এবং ত্যাগ অনুপাত একটি করে প্র্যাকটিস করে যাবেন বিগত সালের প্রশ্ন থেকে। ক্লিয়ার? এটা আসার সম্ভাবনা বেশি, যদি না আসে লাভ অনুপাত ত্যাগ অনুপাত আসতে পারে। এরপরে দেখেন, এগুলো আপনারা দেখলেই পারবেন, এগুলো নিয়ে বলার কিছু নাই। এই যে এখানে নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ে বছর শেষে মূলধন হিসাবের জের কত। দেখেন, অংশীদারি ব্যবসায়ের বছর শেষে মূলধন মানে কি ভাইয়া, সমাপনী মূলধন বের করতে বলেছে।
অংশীদারি ব্যবসায়ের সমাপনী মূলধন বের করতে বলেছে। তাহলে অংশীদারি ব্যবসায়ের সমাপনী মূলধন বের করব কিভাবে জানেন? প্রারম্ভিক মূলধনের সাথে মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ এই সবগুলোকে যোগ করব। যোগ করার পরে এই অঙ্কে নাই, যদি থাকতো বাদ দিব আমরা কি? উত্তোলন বাদ দিব। কি বাদ দিব? উত্তোলন বাদ দিব। আর বাদ দিব কি? উত্তোলনের সুদ বাদ দিব। দিলে আমরা কি পাবো? দিলে আমরা সমাপনী মূলধন পেয়ে যাব। ঠিক আছে? তাহলে ভাইয়া একটা জিনিস মনে রাখবেন, অংশীদারি ব্যবসায়ের সমাপনী মূলধন নির্ণয় আমি একটু বলে দিই আপনাদেরকে, ঢাবি রিটেনে আসতে পারে। হ্যাঁ, যারা জানেন জানেন, যারা জানেন না আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। দেখেন, অংশীদারি ব্যবসায়ের সমাপনী মূলধন নির্ণয়, কি নির্ণয় করব? সমাপনী মূলধন। এটা কিভাবে নির্ণয় করব? ঠিক আছে, একটু লিখে নেন, যারা জানেন না লিখে নেন। তাহলে অবশ্যই সমাপনী মূলধন যেহেতু নির্ণয় করব, প্রারম্ভিক মূলধন দেওয়া থাকবে। এই প্রারম্ভিক মূলধনের সাথে আমরা কি করব? অতিরিক্ত মূলধন যদি দেওয়া থাকে তাহলে অতিরিক্ত মূলধনকে যোগ করতে হবে। কি যোগ করব? অতিরিক্ত মূলধন। ওকে, এই অতিরিক্ত মূলধন যোগ করার পরে আমরা এখান থেকে কি করব? প্লাস করব। কি প্লাস করব? মূলধনের সুদ থাকলে প্লাস করব। ঠিক আছে, মূলধনের সুদকে আমরা প্লাস করব। ঠিক আছে, প্লাস করব কাকে? প্লাস করব আমি বেতনকে। বেতন যদি থাকে আমি প্লাস করব। প্লাস করব কাকে? প্লাস করব আমি মুনাফার অংশকে, অর্থাৎ একটা অংশীদার ব্যবসা থেকে যা যা পাই সেগুলোকে আমি প্লাস করব। মাইনাস করব কাকে? মাইনাস অংশীদারের থেকে দুইটা জিনিসকে কাটা হয়, একটা উত্তোলন আর একটা হচ্ছে উত্তোলনের সুদ। এই দুইটা জিনিসকে কি করতে হয়? এই দুইটা জিনিসকে ভাইয়া বাদ দিতে হয়, অংশীদারি হিসাব থেকে বাদ দিতে হয়। এটা করার পরে আপনি যেটা পাবেন সেটাই হচ্ছে অংশীদারদের সমাপনী মূলধনের জের। অংশীদারদের সমাপনী মূলধনের জের। ওকে, অংশীদারি সমাপনী মূলধনের জের। ক্লিয়ার? মনে থাকবে সবার? সবার মনে থাকবে? বলেন। সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে এই জিনিসগুলো একটু সবাই দেখবেন। ঠিক আছে, কমিশনের সুদ না, যদি কমিশন থাকে, ওই যে বললাম যা যা পাবে। হ্যাঁ, কমিশন যদি থাকে প্লাস করতে পারেন। কমিশনের সুদ হয় না, কমিশন থাকলে প্লাস করতে পারেন। হ্যাঁ, কমিশন পাই তাহলে কমিশনে প্লাস হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু নোট করে নেবেন। হ্যাঁ, ঢাবি রিটেনে আসতে পারে, এগুলো একটু দেখে নেবেন। তাহলে ওই জিনিসটা আমি এখানে করে দেখাইছি আপনাদেরকে, এটা প্র্যাকটিস করলে আপনারা ধারণা পেয়ে যাবেন। এই যে এই জায়গা নিয়ে আমি একটু কথা বলবো ভাইয়া। হ্যাঁ, এই জায়গাটা নিয়ে আমি একটু কথা বলি আপনাদেরকে। ঠিক আছে, এই জায়গাটা নিয়ে কথা বলি। ঢাবি ৩-৪ বছর এখান থেকে প্রশ্ন করেছে। ভাইয়া দেখেন তো, কর পরবর্তী মুনাফা দেয়া আছে। কর পরবর্তী মুনাফা মানে এখান থেকে আপনাকে সুদও বাদ দিতে হবে না, করও বাদ দিতে হবে না। হবে? বলেন তো। প্রশ্নে কর পরবর্তী মুনাফা দেয়া আছে, তার মানে কি সুদও দেয়া হয়ে গেছে, করও দেয়া হয়ে গেছে, তাই না ভাইয়া? এখান থেকে সুদও দেয়া যাবে না, করও বাদ দিতে হবে না, তাই না ভাইয়া? বলেন। ইউটিউবে যা ক্লাস আছে সব পেড ব্যাচের না, সব পেড ব্যাচের না, তবে যা দেয়া আছে তা অনেক পেড ব্যাচের চেয়ে উন্নত ভাবেই দেয়া আছে। দেখেন দেখেন, যদি বলে কর পরবর্তী মুনাফা, কি বলেছে ভাইয়া? কর পরবর্তী মুনাফা। কর কি? পরবর্তী, করের পরের মুনাফা। তার মানে এখান থেকে আমরা করও বাদ দিতে পারবো না, সুদও বাদ দিতে পারবো না। ক্লিয়ার ভাইয়া? এখন আপনার যদি বলে কর পূর্ব মুনাফা, কি বলেছে ভাইয়া? কর পূর্ব মুনাফা কি বলেছে? কর পূর্ব মুনাফা। ভালো করে বুঝেন, কি বলেছে? কর পূর্ব মানে করের আগের মুনাফা। তার মানে এখান থেকে আমরা করকে বাদ দিতে হবে, কিন্তু সুদ বাদ দিতে পারবো? সুদ বাদ দিতে পারবো না, কারণ কি সুদ বাদ দেওয়ার পরেই কর পূর্ব মুনাফা পাওয়া যায়। ওকে, এখন আপনার যদি সাপোজ বলে এখানে সুদ ও কর পূর্ব মুনাফা, কি বলেছে ভাইয়া? সুদ ও কর পূর্ব মুনাফা। তার মানে কি সুদও বাদ দিতে হবে, করও বাদ দিতে হবে। বেসিকটা কি বুঝছেন ভাইয়া? বেসিকটা কি সবাই বুঝতে পেরেছেন? বলেন তো, বলেন। সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? আমাকে একটু বলেন তো। ভাইয়া বলেন তো, এই জিনিসটা কি সবাই বুঝতে পেরেছেন? আমাকে একটু বলেন তো, বুঝেননি? আপনাকে বলেছে কর পরবর্তী মুনাফা। কর পরবর্তী মানে কি? কর পরবর্তী মানে কর বাদ দেওয়ার পরে। তার মানে এখান থেকে সুদ বাদ দেওয়া হয়ে গেছে, করও বাদ দেওয়া হয়ে গেছে। ওকে, যদি আপনাকে বলে সেজন্য করও বাদ দিতে হবে না, সুদও বাদ দিতে হবে না, ক্রস দিয়েছি।
আপনাকে বলেছে কর পূর্ব মুনাফা, করের আগের মুনাফা। করের আগের মুনাফা মানে কি? কর বাদ দিব, কিন্তু সুদ বাদ দিব না। কেন? কারণ সুদ বাদ দেওয়ার পরে কর পূর্ব মুনাফা পাওয়া যায়। ক্লিয়ার? সুদ বাদ দেওয়ার পরে কর পূর্ব মুনাফা পাওয়া যায়। ওকে। আর যদি বলে সুদ ও কর পূর্ব মুনাফা, সুদ ও কর পূর্ব মুনাফা, তার মানে সুদের আগের মুনাফা, করের আগের মুনাফা। তার মানে কি করতে হবে? সুদও বাদ দিব, করও বাদ দিব। ক্লিয়ার? বলেন, সবাই বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। এবার দেখেন, তাহলে দেখেন ঘটনাটা কেমন। এবার আমার একটু ঘটনাটা বোঝার ট্রাই করেন। হ্যাঁ, প্রশ্নে আপনার বলেছে কি দেয়া আছে, ধরেন বিক্রয় দিয়ে দেয়া আছে। কি দিয়ে দেয়া আছে? বিক্রয়। প্রশ্নে বিক্রয় দিয়ে দেয়া আছে, ঢাবিতে একবার আসছে 12-13-তে। এই বিক্রয় থেকে আমরা বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, আমি টোটাল ঘটনাটা লিখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। বিক্রয় থেকে আমরা বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট লাভ পাবো। কি পাবো? মোট লাভ পাবো। ভাই এখন আমাকে একটু কষ্ট করে বলেন তো, আপনার পরীক্ষায় যদি মোট লাভ দেয়া থাকে আর বিক্রয়ের টাকা দেয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা দেয়া আছে, তাহলে কি সেই বিক্রয় আর বিক্রিত পণ্যের ব্যয়ের কোনো কাজ আছে? আপনার পরীক্ষায় কি দিয়েছে? আপনার পরীক্ষা মোট লাভের টাকা দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর এই যে মোট লাভের এই টাকাটা দিয়ে দিয়েছে, আবার বিক্রয় দিয়েছে এবং বিক্রিত পণ্যের ব্যয় দিয়েছে। তাহলে কি এই বিক্রয় আর বিক্রিত পণ্যের ব্যয়ের কি কোনো কাজ থাকবে? আর কোনো কাজ থাকবে না। আর যদি মোট লাভ না দেওয়া থাকতো, তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমরা মোট লাভ নির্ণয় করতাম। ওকে, বুঝছেন? এই জায়গাটা একটু ভালো করে বোঝার ট্রাই করেন, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই কনসেপ্ট থেকে প্রশ্ন আপনি পাবেনই। এখান থেকে আবার বাদ দিব, কি বাদ দিব? পরিচালন ব্যয় বাদ দিব। কি বাদ দিব ভাইয়া? পরিচালন ব্যয় বাদ দিব। ঠিক আছে, পরিচালন আয় থাকলে তো যোগ করব, নরমালি থাকে না। পরিচালন ব্যয় যখন আমি বাদ দিব, তখন আমি পাবো পরিচালন মুনাফা। কি পাবো? পরিচালন মুনাফা। ঠিক আছে, এখন ভাই আমাকে একটু কষ্ট করে বলেন তো, পরীক্ষায় যদি আপনার এই পরিচালন মুনাফার মান দিয়ে দেয়, তাহলে এই মোট লাভের দরকার আছে? এই পরিচালন ব্যয় নিয়ে কাজ করার দরকার আছে? উত্তর হচ্ছে কাজ করার দরকার নাই। এখন এর সাথে আমি অপরিচালন আয় ব্যয় যোগ করব। ঠিক আছে, ধরেন অপরিচালন আয় দেয়া আছে। হ্যাঁ, অপরিচালন আয় কোনগুলো ভাইয়া? অপরিচালন আয় হচ্ছে ভাইয়া সুদগুলো। ধরেন আপনি ব্যাংক জমার সুদ, কি দেয়া আছে? ব্যাংক জমার সুদ। কি দেয়া আছে? ব্যাংক জমার সুদ। তাহলে ব্যাংক জমার সুদ কিন্তু আয়, আর মনে রাখবেন সকল সুদই অপরিচালন হয়। তাহলে যোগ করব। ঠিক আছে, বাদ অপরিচালন ব্যয় বাদ দিব আমরা। কি? অপরিচালন ব্যয়কে বাদ দিব। ঠিক আছে, তাহলে অপরিচালন ব্যয়কে যখন আমি বাদ দিব, অপরিচালন ব্যয় কি? ওই যে যেটা নিয়ে আপনাদের সমস্যা, ঋণপত্রের সুদ। ঋণপত্রের সুদ বা ঋণের সুদ, ঋণপত্রের সুদ বা ঋণের সুদ, এই দুইটাই হচ্ছে ভাইয়া অপরিচালন ব্যয়। যখন আমি বাদ দিব, বাদ দেওয়ার পরে আমি পাবো করপূর্ব মুনাফা। কি পাবো? করপূর্ব মুনাফা। কি পাবো? করপূর্ব মুনাফা। এখন ভাই আমাকে একটু কষ্ট করে বলেন তো, আপনার পরীক্ষাতে তো এই করপূর্ব মুনাফা তারা দিয়ে দিয়েছে। এই করপূর্ব মুনাফা যদি দিয়ে দেয়, তাহলে এই যে অপরিচালন ব্যয় নামক যে ঋণপত্রের সুদ এবং ঋণের সুদ আছে, এটা নিয়ে কি কাজ করার দরকার আছে? যদি করপূর্ব মুনাফা দিয়ে দেয়, একটু কষ্ট করে বলেন তো ভাইয়া, বলেন, দরকার আছে না নাই? ভাইয়া আছে, দরকার আছে? আচ্ছা, আজানের বিরতি। হ্যাঁ, আজান 1 মিনিট, আপনারা একটু চিন্তা করেন। আজানের বিরতি, আজান শুরু হলো। একটু চিন্তা করেন।
ওকে ভাইয়া চলে আসছি। হ্যাঁ, এবার আসি আমরা। এখন কর পূর্ব মুনাফা থেকে কর বাদ দিতে হয়। কি বাদ দিতে হয়? কর বাদ দিতে হয়। এখন এই কর বাদ দিলে আমরা কি পাবো? কর বাদ দিলে আমরা পাবো কর পরবর্তী মুনাফা। কি পাবো? কর পরবর্তী মুনাফা পাবো, তাই না ভাইয়া? এখন এই যে আমরা কর পরবর্তী মুনাফা পাবো, যদি প্রশ্নে কর পরবর্তী মুনাফা দিয়ে দেয় তাহলে কি করের কোনো কাজ থাকবে? আমাকে বলেন তো ভাইয়া, বলেন তো ভাইয়া, আমাকে একটু বলেন, আমাকে একটু কষ্ট করে বলেন, যদি আমাকে কর পরবর্তী মুনাফা দিয়ে দেয় তাহলে কি এই করের কোনো কাজ হবে? উত্তর হচ্ছে না, এই করেরও কোনো কাজ হবে না। তাহলে এই যে আমাদের এই প্রশ্নটা এখানে কি বলেছে? কর পরবর্তী মুনাফা দেয়া আছে। তাহলে কর পরবর্তী মুনাফা দেয়া থাকলে আমাকে যে এই যে 12% ঋণের সুদ, এটার কি কোনো কাজ আছে? এটার কোনো কাজ হবে না, করেরও কোনো কাজ হবে না। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? কোনো কিছুর কাজ হবে না। এখন এই কর পরবর্তী মুনাফা থেকে আমাকে বাদ দিতে হবে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে বাদ দিতে হবে। কাকে বাদ দিব? অগ্রাধিকার শেয়ার লভ্যাংশকে বাদ দিব। কাকে বাদ দিব? অগ্রাধিকার শেয়ার লভ্যাংশকে বাদ দিব। ভাইয়া, অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেই টাকাটা কে পাবে জানেন? সে টাকাটা পাবে সাধারণ শেয়ার হোল্ডারগণ। মনে থাকবে, অগ্রাধিকার শেয়ার বাদ দেওয়ার পরে, লভ্যাংশ বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সে টাকাটাই পাবে কে? সাধারণ শেয়ার হোল্ডারগণ। এই হচ্ছে পুরাপুরি ঘটনা, এটা হচ্ছে সেই পুরা ঘটনা। এই ঘটনা যদি মাথায় রাখতে পারেন, প্রশ্নে যেটাই থাক আপনি জীবনে ভুল করবেন না। ক্লিয়ার ভাইয়া? সবাই কি বুঝছেন আমার কথা? তাহলে কর পরবর্তী মুনাফা যদি দেয়া থাকে তাহলে অনলি সেখান থেকে বাদ যাবে কে? অনলি সেখান থেকে বাদ যাবে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ। আর অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ বাদ দিলে যেটা থাকবে সেটাকে সাধারণ শেয়ার হোল্ডারগণের প্রাপ্য। সেটা কি হবে? সাধারণ শেয়ার হোল্ডারগণের প্রাপ্য। ক্লিয়ার? তো সেটাই আমরা করেছি। দেখেন প্রশ্নে বলেছে কি সাধারণ শেয়ার হোল্ডাররা কত টাকা লভ্যাংশ পাবে। তাহলে দেখেন কর পরবর্তী মুনাফা থেকে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশকে আমরা বাদ দিয়েছি, দেওয়ার পরে যেটা সেটাই সাধারণ শেয়ার হোল্ডারদের প্রাপ্য। লিখে দিয়েছি কর পরবর্তী মুনাফার মান দেওয়া আছে যা আমরা ঋণের সুদ বাদ দেওয়ার পরে পেয়ে থাকি, তাই কর পরবর্তী মুনাফা থেকে ঋণের সুদ বাদ দেওয়ার প্রয়োজন নেই। ক্লিয়ার গেল? এরপরে আমাদের কি বলেছে? আমাদের বলেছে শেয়ার প্রিমিয়াম কত। তাহলে শেয়ার প্রিমিয়াম কিভাবে নির্ণয় করব? আমরা নির্ণয় করব শেয়ার মূলধন নির্ণয় করব। কি নির্ণয় করব? শেয়ার মূলধন। এই শেয়ার মূলধনের বেশি দামে যদি বিক্রি করি তাহলে হবে প্রিমিয়াম বা অধিহার, আর শেয়ার প্রিমিয়ামের আমরা শেয়ার মূলধনের কম দামে যদি বিক্রি করি তাহলে হবে অবহার। এখানে ব্যাখ্যা সহ দিয়ে দিয়েছি, একটু দেখে নেবেন। পরিশোধিত মূলধন নির্ণয়, আদায়কৃত, এগুলো সব দেখে নেবেন। ঠিক আছে ভাইয়া? এই যে এই জায়গাটা পড়বেন, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা পড়ে যাবেন। ওকে, এই জায়গাটা পড়ে যাবেন। ঠিক আছে? নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? এই যে দেখেন পরিবর্তনশীল ব্যয় কাকে বলে দিয়েছি, উদাহরণ দিয়ে দিয়েছি, পরিবর্তনশীল ব্যয়ের বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি। পড়বেন, সব ক্লিয়ার হয়ে যাবে, পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। শর্ট সিলেবাসে নাই তো কি হয়েছে? পড়ে যাবেন। শর্ট সিলেবাসে নাই তো কি হয়েছে? পড়ে যাবেন। একটা প্রশ্ন দিলে একটাই তো আপনার লাভ। ঠিক আছে? পরীক্ষা দিতে পারে, পরীক্ষা দিতে পারে। দুটি পরিবর্তনশীল ব্যয়ের নাম লিখো, রিটেনে দিয়েছে। দুটি পরিবর্তনশীল ব্যয়ের নাম লিখো। ঠিক আছে? ব্যয়ের নাম লিখো, লিখতে পারবেন? পরীক্ষায় যদি বলে দুটি পরিবর্তনশীল ব্যয়ের নাম লিখো, লিখতে পারবেন না পারবেন না? বলেন আমাকে। পরীক্ষায় যদি বলে দুটি পরিবর্তনশীল ব্যয়ের নাম লিখো, লিখতে পারবো? জিএসটি নিয়ে আলোচনা, আপনাকে তো জিএসটি আন্দোলনে দেখলাম। বলেন কি আন্দোলনে? আর জিএসটি নিয়ে আপডেট তো আপনি আমাকে দিবেন, আমি তো বসে আছি রাজশাহীতে, আর আপনি তো ফ্রন্ট লাইনার জিএসটি নিয়ে আন্দোলনের নেতৃত্ব দিলেন। আপনাকে তো দেখলাম, আপনি আমাকে বলবেন জিএসটি নিয়ে কি হবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা একটু ভালো করে পড়তে হবে। যদি বলে দুটি বৈশিষ্ট্য লিখো তাহলে পারবো, সেটাও যাতে আমরা পারি। রূপান্তর ব্যয়ের অংশ নয় কোনটি? ঠিক আছে, আমরা জানি প্রত্যক্ষ কাঁচামাল রূপান্তর ব্যয় ব্যবহৃত হয় না, এই জিনিসগুলোকে অবহেলা করে ছেলে মেয়ে। উৎপাদন ব্যয়ের এই ছোট ছোট জিনিসগুলোকে অবহেলা করে, পরীক্ষায় যেয়ে দেখবে এগুলোই আসছে পরীক্ষায়। ঠিক আছে? রূপান্তর ব্যয় নির্ণয় করতে বললে পারবো, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ আর কারখানা উপরি ব্যয়, তাই না? আবার আরো একটা জিনিস শিখে রাখেন, ধরেন প্রশ্নে উৎপাদন ব্যয় দেওয়া আছে। কি দেওয়া আছে? প্রশ্নে উৎপাদন ব্যয় দেওয়া আছে। এই উৎপাদন ব্যয় থেকে যদি আপনি শুধুমাত্র প্রত্যক্ষ কাঁচামালকে ফেলে দেন, উৎপাদন ব্যয় থেকে যদি আপনি প্রত্যক্ষ কাঁচামালকে ফেলে দেন, মানে বাদ দিয়ে দেন, তাহলে আমরা কি পাবো জানেন? তাহলে আমরা রূপান্তর ব্যয় পাবো। তাহলেও কি পাবো? রূপান্তর ব্যয় পাবো। জানতেন এটা? এটা জানতেন? এই জিনিসটা একটু দেখতে হবে। ঠিক আছে? সবাই খালি ফ্রি ক্লাসই করে, পেট বেঁচে কেউ ভর্তি হয় না। কি দুঃখ আমার, বলেন। কান্না চলে আসলো দুঃখতে। এই যে সকল ব্যয় উৎপাদনের সাথে পরিবর্তনশীল তাদেরকে কি বলা হয়? এই যে আমি যে বছর পরীক্ষায় দিয়েছিলাম সেখানে আসছিল, পরিবর্তনশীল ব্যয় বলা হয়। ঠিক আছে?
এই প্রশ্ন এটা আমি 2 দিন আগে করাইছি, এটা আর করাচ্ছি না। যদি উৎপাদন বৃদ্ধি পায় একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কি হয়? ভাই উৎপাদন বৃদ্ধি পাক আর হ্রাস পাক আমার দেখে লাভ নাই, আমরা জানি একক প্রতি পরিবর্তনশীল ব্যয় সবসময় কি হয়? স্থায়ী হয়। কি হয়? স্থায়ী হয়, দ্যাট মিনস অপরিবর্তিত থাকে। ওকে, চাঁদা নিয়ে প্রশ্ন ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চাঁদার প্রশ্ন দেয়া আছে কি দেখেন তো, দেয়া আছে চাঁদা প্রাপ্তি। কি দেয়া আছে ভাইয়া? চাঁদা প্রাপ্তি দেয়া আছে, আছে না? চাঁদা প্রাপ্তি দেয়া আছে। চাঁদা প্রাপ্তি নির্ণয় করতে বলেছে কি, আয় ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত দেখাইতে হবে। ঠিক আছে, এই চাঁদার অঙ্কর সমাধান আমি অনলাইনে যত সহজে দিয়েছি, আমার মনে হয় না যে এর আগে কেউ এটা নিয়ে আলোচনা করেছে, তাই না? অনেক ভিডিও দেখবেন, অনেক নামকরা টিচার দেখবেন, তাই না? তো এই চাঁদার জিনিস আমি মনে হয় যতটুকু দিয়েছি, মানে যে সমাধান দিয়েছি সহজ করে দিয়েছি চাঁদার অঙ্কেও, আর মনে হয় কোথাও দেখবেন না। তো চাঁদা প্রাপ্তি কত? 20,000। যদি চাঁদা প্রাপ্তি দেওয়া থাকে, এখান থেকে আমাদের নির্ণয় করব কি, আয় ব্যয় হিসাবে দেখাতে হবে, মানে চাঁদা আয় নির্ণয় করতে হবে, তাই না ভাইয়া? তাহলে চাঁদা আয় নির্ণয় করতে হলে কি করতে হবে? বিগত বছরে 4,000, বিগত বছরের গুলো বাদ যাবে, শুধু যেগুলো বর্তমান বছরে সেগুলো যোগ করব, আর বর্তমান বছর না হলে বিয়োগ করব। আগামী বছর, এ বছরের কি আগামী বছর, বর্তমান বছরের না, সে কারণে বিয়োগ করব। আবার কি বলেছে? চলতি বছরে বকেয়া। কোন বছরে ভাইয়া? চলতি বছরে বকেয়া বলেছে না? চলতি বছরে বকেয়া মানে কি? এই বছরের। তাহলে এই বছরের মানে সেটাকে যোগ করব। ঠিক আছে, এর সাথে আরেকটা জিনিস মনে রাখবেন যোগ হবে, সেটা হচ্ছে বিগত বছরের অগ্রিম। কি বলেছি? বিগত বছরের অগ্রিম। ভাইয়া বিগত বছরের অগ্রিম মানে কি? এই টাকাটা কি বর্তমান বছরের না? বিগত বছরে যদি আপনি অগ্রিম দেন তাহলে সেটি কি বর্তমান বছরের টাকা না? তাহলে বিগত বছরের অগ্রিম মানে বুঝতে হবে এই টাকাটা বর্তমান বছরের সাথে সম্পর্কিত, সেটা যোগ হয়ে যাবে, আর কিচ্ছু হবে না। কোনো সূত্র মুখস্থ করার দরকার নাই। ক্লিয়ার? বলেন এটা কি হবে বলেন? এইচএসসি 23 থেকে আছি, আমিও পেড ব্যাচের বাইরে গিয়ে সবাই তো পেড ব্যাচে দেখছি। বাবা, বললাম পেড ব্যাচে কেউ নাই, বলতেই দেখছি যে সবাই টাকা পাঠানো শুরু করে দিল। হ্যাঁ, বিগত বছরের অগ্রিম প্লাস হবে, তাই না ভাইয়া? প্রাপ্তির এই একটা ম্যাথই স্যার, হ্যাঁ একটা ম্যাথই করে যাবেন। ঠিক আছে, এই যে সুন্দর করে লিখে দিয়েছি। ওকে, আর এটা চাঁদা প্রাপ্তি দেখাইছি, চাঁদা প্রাপ্তি নির্ণয়। চাঁদা প্রাপ্তি নির্ণয়টা কি ভাইয়া? চাঁদা আয় দেয়া থাকবে। কি দেয়া থাকবে? চাঁদা আয় দেয়া থাকবে, আয় থেকে প্রাপ্তি নির্ণয় করতে হবে। ওকে, চাঁদা আয় থেকে প্রাপ্তি নির্ণয় করতে হবে। তাহলে আয় থেকে প্রাপ্তি নির্ণয় করতে কি করব? যদি বর্তমান বছরে পাই, যে বছরেরই টাকা হোক না কেন, বর্তমান বছরে পাইলে যোগ, না পাইলে বিয়োগ, বুঝছেন? যেহেতু প্রাপ্তি নির্ণয় করতে বলেছে, এটা দেখে যাবেন, এখানে আছে ভাইয়া। এই যে লিফো ফিফোর একটা ম্যাথ আছে না, এই লিফো ফিফোর ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, লিফো ফিফোর ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি সমাপনী মজুদ পণ্য নির্ণয় করা দেখাইছি, এর সাথে সাথে এক্সট্রা ইনফো দিয়েছি কিছু, এক্সট্রা ইনফোগুলো দেখবেন। শুধু সমাপনী মজুদ নির্ণয় করা শিখলে হবে না, এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করে এবং মোট লাভ কিভাবে নির্ণয় করে, এই দুইটা জিনিস এখান থেকে সুন্দর করে শিখে যাবেন। ক্লিয়ার ভাইয়া? বলেন এই দুইটা জিনিস, বলেন এই দুইটা জিনিস শিখে যেতে হবে। ঠিক আছে, পেড ব্যাচের বাইরে ভাইয়া, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি পেড ব্যাচের বাইরে কে। আচ্ছা ঠিক আছে, সেটা ফ্যাক্ট না। হ্যাঁ, তাহলে এই যে একটা ম্যাথ এসছে না, সমাপনী মজুদ নির্ণয় করতে বলেছে। দেখেন সমাপনী মজুদ মানে কি? বিক্রি করার পর যতটুকু থাকে। দেখেন হাতে আছে 10,000, হাতে আছে আবার কিনেছেন নতুন করে 5,000, এবং আবার কিনেছেন 3,000, তাহলে হাতে আছে 10,000, 5,000, 3,000। এখন ফিফো পদ্ধতিতে বিক্রি করতে বলেছে কতটুকু? আপনাকে 12,000 বিক্রি করতে বলছে, তাহলে আগে তো 10,000 বেচবেন, বেচে দিলেন, আর এই 5,000 থেকে আপনি 2,000 বেচবেন, তাহলে থাকে কত? হাতে থাকলো 3,000, আর এখানে হাতে থাকলো 3,000। তো এই 3,000 হাতে আছে কত করে? 11 টাকা করে, আর এই 3,000 হাতে আছে কত করে? 12 টাকা করে। তাহলে এই যে হাতে থাকাগুলোকে ক্যালকুলেট করেন, তাহলেই সমাপনী মজুদ পেয়ে যাবেন। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবেন, সমাপনী মজুদ নির্ণয়ে একক প্রতি বিক্রয় কখনো কাজে আসবে না। দেখেন কোম্পানি প্রতিটি 25 টাকা করে বিক্রয় করে, এই যে একক প্রতি বিক্রয়, এটি সমাপনী মজুদে কাজে আসবে না। একক প্রতি বিক্রয় শুধুমাত্র বিক্রয় মূল্য নিরূপণে কাজে আসবে। ক্লিয়ার? সব ব্যাখ্যা সহ বলা আছে। ঠিক আছে, এটা ছোটখাটো একটা বই হয়ে গেছে, এটাকে যদি আমি কিছু মডেল টেস্ট দিয়ে যদি বিক্রি করতে পারতাম, 200 টাকা করে বিক্রি করতে পারতাম অনেক ছেলেমেয়ে। কিন্তু টপ 100 MCQ উইথ অ্যাকাউন্টিং মডেল টেস্ট একটা নাম দিয়ে দিতাম, দিয়ে একটু লাইভ টাইপ করতাম, এর বাইরে একটা আসবে না, ইত্যাদি ইত্যাদি, এই 100-150 টাকা বিক্রি হয়ে যেত।
ঠিক আছে, বলেন বুঝতে পেরেছেন? হয়তো না বলেন। এটাতে আমি অনেক পরিশ্রম দিয়েছি, বিগত 4-5 দিন আমি এটাতে অনেক পরিশ্রম দিয়েছি। ইম্পর্টেন্ট প্রশ্ন খুঁজে বের করেছি, সব করে করে নিজ হাতে ব্যাখ্যা লিখেছি, নিজ হাতে টাইপ করেছি। এগুলো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নিজ হাতে টাইপ করেছি। ঠিক আছে, নিজ হাতে এটা টাইপ করে দিয়েছি আমি। যাই হোক, এই যে দেখেন লিফো ফিফো থেকে যত রকম প্রশ্ন আসতে পারে, জাহাঙ্গীরনগর কিন্তু এখান থেকে প্রশ্ন করে। হ্যাঁ, জাহাঙ্গীরনগর খুব প্রশ্ন করে, ঢাবিও করে। মুদ্রাস্ফীতির সময় কোন মজুদ কার্যকর? ঢাবি, গুচ্ছ। ঠিক আছে, তো এই যে দেখেন মুদ্রাস্ফীতির বা মূল্যবৃদ্ধির পরিস্থিতিতে কি কি ঘটনা ঘটতে পারে আমি একসাথে সব প্রশ্ন দিয়ে দিয়েছি। কার্যকর পদ্ধতি বা হিসাব রাখা যুক্তিযুক্ত লিফো। সমাপনী মজুদ কম দেখাবে, নিট লাভ কম দেখাবে, কর কম দিতে হবে লিফো পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? কখন? মুদ্রাস্ফীতির সময়। সুন্দর করে বুঝাই দিয়েছিলাম, ক্লাস 1 দেখতে হবে। কত দেখতে হবে? ক্লাস 1, যারা মিস করেছেন। আর মুখস্থ করতে চাইলে এখানে সব দেয়া আছে। সমাপনী মজুদ যদি বেশি হয় তাহলে নিট লাভ বেশি, কর বেশি দিতে হবে ফিফো পদ্ধতিতে। কখন? যখন মুদ্রাস্ফীতির সময় হবে তখন পড়ে যেতে হবে। মুদ্রা সংকোচন বা মূল্য হ্রাস পরিস্থিতিতে কি হবে? যুক্তিযুক্ত পদ্ধতি, ফিফো পদ্ধতি। যুক্তিযুক্ত পদ্ধতি কি? ফিফো পদ্ধতি। ঠিক আছে, এরপর দেখেন মুদ্রা সংকোচন পরিস্থিতিতে সমাপনী মজুদ কম দেখাবে, নিট লাভ কম হবে এবং কর কম দিতে হবে ফিফো পদ্ধতিতে। রিলেশনগুলো কি বুঝতে পারছেন? দেখেন সমাপনী মজুদ কম হবে, সমাপনী মজুদ কম হবে মানে কি? সম্পদ কম, সম্পদের সাথে নিট লাভ আয়ের সম্পর্ক কেমন? এটিও কম। কর কম দিতে হবে, আয় কম মানে করও কম। একটা মনে রাখলেই সব হয়ে যাবে। হবে না ভাইয়া? সব একটা। এবার দেখেন নিট আই দিয়ে দিয়েছে। নিট আই যদি দেওয়া থাকে তাহলে আমরা জানি পরোক্ষ পদ্ধতি। নিট আই দেওয়া থাকলে কোন পদ্ধতি? পরোক্ষ পদ্ধতি, তাই না? এই প্রশ্নটা ভাইয়া শিখে যাবেন। ঠিক আছে, সব ফরম্যাটিং আমি দিয়ে দিয়েছি। দেখেন অধিভুক্ত 7 কলেজের প্রশ্ন, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরোক্ষ পদ্ধতিতে অপারেটিং কার্যক্রমে নিট নগদ প্রবাহ, তাই না? তো পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের যে সূত্রটা, অবচয়, ক্ষতি থাকলে যোগ করব, লাভ থাকলে বিয়োগ, চলতি সম্পদ হ্রাস বিয়োগ, এটা আমি ক্লাসে করাইছি, দেখে যাবেন। ঠিক আছে, এই যে দেখেন সমাধানও করে দিয়েছি। এর বাইরে আর কিচ্ছু নাই, এর বাইরে কিচ্ছু নাই। এই প্রশ্নটা করে যাবেন ভাইয়া। ঠিক আছে, এই জিনিসটা একটু নিয়ে যাবেন। হ্যাঁ, আরে ভাই পিডিএফ নেবেন, তাহলে ক্লাস বন্ধ করে পিডিএফ দিয়ে দিই। হ্যাঁ, তাহলে এত কষ্ট করছি কেন ভাই বলেন তো? পিডিএফ পাবেন, ঠিক আছে, পিডিএফ তো পাবেন, সমস্যা কি? পিডিএফ পাবেন। হ্যাঁ, পিডিএফ পাবেন। এত কষ্ট করে ক্লাস নিতে পাচ্ছি, তাহলে এত কষ্ট করে যে পিডিএফটা তৈরি করেছি আপনাদেরকে দিব না বলেন তো ভাই? এত কষ্ট করে পিডিএফটা তৈরি করেছি, তাহলে কি আমি কি পিডিএফটা দিতে পারবো না ভাই বলেন তো? নক দিবেন না, কেউ নক দিবেন না, ইনবক্স করবেন না। দেখেন এই যে কি বলেছে, 96,000 টাকা মুনাফা অর্জন করতে চাইলে কি পণ্য বিক্রি করতে হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন মুনাফা অর্জন করতে চাইলে আমাদের সূত্র কি ছিল? স্থায়ী ব্যয় প্লাস মুনাফা, অর্থাৎ সমচ্ছেদ বিন্দুর সূত্রে খালি মুনাফাটাকে যোগ করব, করলে আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, ঢাবি রিটেনে গত বছর আসছিল। এর পরিবর্তনশীল ব্যয়, এগুলো কিছুদিন আগে করাইছি এগুলো। এই যে দেখেন রিটেনের জন্য ইম্পর্টেন্ট ভাইয়া, কুরিন রিলেটেড যে জাবেদাগুলো, কুরিন আদায় হইল 50,000 টাকা, লেনদেনটির জাবেদা কি হবে? তো কুরিনের জাবেদা হয় 3টা। একটা কুরিন সৃষ্টির জাবেদা, কুরিন ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট, এটা কুরিন সৃষ্টির জাবেদা। 2 নাম্বার কুরিন অবলোপনের জাবেদা, মানে অবলোপন মানে কি? কুরিনকে ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা। কুরিন সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কুরিন আদায় বা পুনরুদ্ধারের জাবেদা, নগদান ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট। 3টা জাবেদায় পড়ে যাবেন, 3টাই বিগত সালে আসছে। ঠিক আছে, আচ্ছা এটা গেল, এটা গেল। আর কি করাবো দাঁড়ান। এই যে দেখেন মূল্য আয় অনুপাত, মূল্য আয় অনুপাতের ইংরেজি হচ্ছে প্রাইস আর্নিং রেশিও। কি বলে? প্রাইস আর্নিং রেশিও বা পিই রেশিও বলে। কি বলে? পিই রেশিও। এই মূল্য আয় অনুপাতটা নির্ণয় করা আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে ভাইয়া, শেয়ারের বাজার মূল্য আর শেয়ার প্রতি আয় দিয়ে ভাগ দিব। ঠিক আছে, শেয়ারের বাজার মূল্যকে শেয়ার প্রতি আয় দিয়ে ভাগ দিব, তাহলে আমরা মূল্য আয় অনুপাত পেয়ে যাব। বুঝতে পেরেছেন? এই জায়গাটা একটু দেখবেন ভাইয়া। ঠিক আছে, এই জায়গাটা একটু সুন্দর করে দেখবেন। এই যে লাস্টের দিন পড়াইলাম না, এই যে দেখেন কোনটি প্রসেস কস্টিং ব্যবহার করে?
সব দিয়ে দিয়েছি। প্রসেস কস্টিং কোন কোন শিল্প ব্যবহার করবে, সেবা ব্যয় পদ্ধতি কোন কোন শিল্প, ব্যাচ কস্টিং কোন কোন শিল্প ব্যবহার করবে, জব ব্যয় পদ্ধতি কোন কোন শিল্প ব্যবহার করবে, দেখে যাবেন, এক পলক দিয়ে যাবেন। ঠিক আছে, এই যে এবার আসেন যে জায়গাতে আপনি ভুল করবেন, দেখেন ড্যাশ ব্যতীত নিচের সবগুলোই কোম্পানির শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ। ভাইয়া শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ থাকে দুইটি, কোম্পানির যেটাকে মালিকানা সত্ত্ব বলি, শেয়ার হোল্ডারদের সত্ত্ব বলে কোম্পানির ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? শেয়ার হোল্ডারের সত্ত্ব বলে কোম্পানির ক্ষেত্রে, আর এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিকানা সত্ত্ব বলে। এটার দুটি অংশ থাকে। কয়টি অংশ? দুটি অংশ। একটি অংশের মধ্যে থাকে শেয়ার মূলধন। কি থাকে? শেয়ার মূলধন, অর্থাৎ এর মধ্যে যতগুলো মূলধন সবগুলো থাকবে এর মধ্যে। আরেকটা অংশ থাকবে, তাকে আমরা বলবো সঞ্চিতি ও উদ্বৃত্ত। কি বলবো? সঞ্চিতি ও উদ্বৃত্ত। এখন এই সঞ্চিতি উদ্বৃত্তের মধ্যে কি থাকে জানেন? সঞ্চিতি উদ্বৃত্তর মধ্যে থাকে শেয়ার অধিহার। কি থাকে? শেয়ার অধিহার থাকে। তার মানে শেয়ার অধিহার একটি মালিকানা সত্ত্ব হিসাব। এর মধ্যে থাকে জমাকৃত মুনাফা বা সংরক্ষিত মুনাফা থাকে। তার মানে জমাকৃত মুনাফা বা সংরক্ষিত মুনাফা একটি মালিকানা সত্ত্ব হিসাব। ভাইয়া এর মধ্যে থাকে লভ্যাংশ সমতাকরণ তহবিল। কি থাকে? লভ্যাংশ সমতাকরণ তহবিল। এর মধ্যে কি থাকে? সাধারণ সঞ্চিতি তহবিল। ঠিক আছে, এই যে যে হিসাবগুলো লিখলাম, এই সব হিসাবগুলোই মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের সত্ত্ব হিসাব। মনে থাকবে? মনে থাকবে? তো এখানে কি বলেছে? এখানে বলেছে ভাইয়া ড্যাশ ব্যতীত নিচের সবগুলোই কোম্পানির শেয়ার হোল্ডার সত্ত্বের অংশ। মানে কোনটি শেয়ার হোল্ডার সত্ত্বের অংশ নয়? সংরক্ষিত মুনাফা শেয়ার হোল্ডারের সত্ত্ব, সাধারণ সঞ্চিতি শেয়ার হোল্ডারের সত্ত্ব, শেয়ার অধিহারও শেয়ার হোল্ডারের সত্ত্ব। শেয়ারে বিনিয়োগ, ভাইয়া মনে রাখবেন, শেয়ারে বিনিয়োগ করা মানে হচ্ছে শেয়ার ক্রয় করা, একটি বিনিয়োগ কার্যক্রম যা সম্পদ হিসেবে বিবেচিত হবে। আপনি যদি শেয়ারে বিনিয়োগ করেন বা শেয়ার ক্রয় করেন, তাহলে সেটি হয় সম্পদ হিসাব। কি হিসাব হয়? সম্পদ হিসাব হবে, নট মালিকানা সত্ত্ব হিসাব। ক্লিয়ার? এই জায়গাটা ভাইয়া একটু সুন্দর করে দেখবেন, এই জায়গাটা একটু দেখবেন সুন্দর করে। রিটেন আর্নিং স্টেটমেন্ট, সংরক্ষিত আয় বিবরণী পারেন? ভাইয়া সংরক্ষিত আয় বিবরণী পারেন? বলেন তো ভাইয়া, সংরক্ষিত আয় বিবরণী পারেন? এই ক্লাসের বাইরে এত কথা বলছেন কেন রে ভাই? ক্লাসের বাইরে এত কথা বললেন না প্লিজ, বলেন। এই ক্লাসের বাইরে কেউ, এই যে এসব আমি পছন্দ করি না ভাই, ক্লাস করেন। হ্যাঁ, অন্য প্ল্যাটফর্ম নিয়ে কেন টানাটানি রে ভাই? এসব বাদ দেন, এগুলো বাদ দেন। আমি কি এগুলো শিখাইছি আপনাদেরকে? এগুলোর সাথে কেন এনগেজ হন ভাই? আমি তো এগুলো শিখাইনি। এটা নিয়ে কে কি বলছে না বলছে এটা ফ্যাক্ট না তো। হ্যাঁ, আমি তো এগুলো শিখাইনি আপনাদেরকে। এগুলো নিয়ে 2 দিন পরে পরীক্ষা, এখনো যদি বড় না হন তাহলে কেমনে হবে ভাই? দেখেন রিটেন আর্নিং স্টেটমেন্ট, হ্যাঁ এই যে এটা হচ্ছে এই বছর 7 কলেজে প্রশ্ন আসছে, আপনাদের বেলা আসতে পারে। প্লাস এখান থেকে ভাইয়া ডিউ রিটেনে প্রশ্ন আসছিল। কোথায় প্রশ্ন আসছিল? ডিউ রিটেনে প্রশ্ন আসছিল। ঠিক আছে, সব প্ল্যাটফর্ম ভালো, সব প্ল্যাটফর্মই স্টুডেন্টের জন্যই তো পড়াই, তাই না? তো এগুলো নিয়ে অযথা কথা বলে লাভ নাই রে ভাই, এগুলো টানাটানি করবেন না কখনো। আপনি তো যেখানে ভর্তি হয়েছেন দেখে জেনে শুনেই তো ভর্তি হয়েছেন, তাই না? তো ওটা নিয়ে আবার আক্ষেপ করে লাভ আছে? সব প্ল্যাটফর্মই ভালো, সবাই তো পড়াচ্ছে, আমিও পড়াচ্ছি, সবাই পড়াচ্ছে। দেখেন রিটেন আর্নিং স্টেটমেন্ট বা সংরক্ষিত আয় বিবরণীর ফরম্যাটটা কেমন হয়? সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের, এর সাথে চলতি বছরের নিট মুনাফাকে যোগ করব, আয়কর ফেরত যদি থাকে যোগ করব, হয়ে গেল না? এই 3টা যোগ। এখন দেখেন আপনাকে বুঝতে হবে আপনি যে আয় করলেন, এই আয় থেকে আপনি কোন কোন খাতে টাকা দিয়ে দিবেন, এই আয়টা কোন কোন খাতে দিয়ে দিবেন, সেই জিনিসগুলোকে কি করতে হবে? সেই জিনিসগুলোকে আমরা কি করব? সেই জিনিসগুলোকে বাদ দিব। মনোযোগ দেন ভাই, ক্লাসে মনোযোগ দেন। যেমন দেখেন আয়কর, আয়কর কি? সরকারকে সবার প্রথম সরকারকে কি করতে হবে? ট্যাক্স দিতে হবে। আপনি যে লাভ করেছেন সেখান থেকে সরকারকে সবার আগে ট্যাক্স দিতে হবে। এরপরে আপনাকে লভ্যাংশ দিতে হবে, যত প্রকার লভ্যাংশ আছে। অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ প্রদান যদি থাকে দিব, সাধারণ শেয়ারের লভ্যাংশ প্রদান যদি থাকে সেটি দিব। দেওয়ার পরে যদি লভ্যাংশ ঘোষণা করেন, ঘোষিত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ যদি থাকে সেটাকেও বাদ দিব। বাদ দেওয়ার পরে কি হবে ভাইয়া? বাদ দেওয়ার পরে তহবিলে স্থানান্তর যদি থাকে, যেমন সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর, লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর যদি থাকে, সেটাকে আমি কি করব? বাদ দিব। বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাই হচ্ছে সংরক্ষিত আয়ের সমাপনী জের।
ঠিক আছে? তো এই জিনিসটা আপনি সুন্দর করে একটু বুঝে বুঝে দেখবেন। দেখার পরে আমি এখানে আপনাকে একটা টেস্ট দিয়েছি, সেলফ টেস্ট। রিটেনে, ঢাবি রিটেনে গত বছর এরকম আসছিল, একটি প্রতিষ্ঠানের সংরক্ষিত আয়ের জের ছিল এত, বর্তমান বছরে মুনাফা এত, অগ্রাধিকার শেয়ার হোল্ডার ও সাধারণ শেয়ার হোল্ডারদের যথাক্রমে 7,000 ও 12,000 টাকা লভ্যাংশ প্রদান করে। উক্ত বছরে যদি আয়কর 6,000 টাকা হয় তবে সংরক্ষিত আয়ের জের কত? এটা করে দেখবেন তো 30,000 টাকা হয় কিনা। এই ফরম্যাটে এখান থেকে ঢাবি রিটেনে আসতে পারে, আবার এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে? এখন এখান থেকে একটা প্রশ্ন দিয়েছে, একটি লিমিটেড কোম্পানির রিটেন আর্নিং স্টেটমেন্টে নিচের কোনটি দেখানো হয়? খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। রিটেন আর্নিং স্টেটমেন্ট মানে কি? এই যে সংরক্ষিত আয় বিবরণীতে কোনটি দেখাবো? ঋণপত্রের সুদ কি হিসাব ভাইয়া? ব্যয় হিসাব। এটি আমরা দেখাবো বিশদ আয় বিবরণীতে, সংরক্ষিত আয় বিবরণীতে না। প্রস্তাবিত লভ্যাংশ ভাইয়া, সকল লভ্যাংশই কোথায় দেখানো হয়? সংরক্ষিত আয় বিবরণীতে দেখানো হয়। ঘোষিত প্রস্তাবিত লভ্যাংশ। কমন পড়েছে? কমন পড়েছে ভাইয়া? এই যে উত্তর। পরিচালকের ভাতা, এটি একটি ব্যয় হিসাব, বিশদ আয় বিবরণীতে। পরিচালকের বোনাস, এগুলো সব বিশদ আয় বিবরণীতে দেখাবো। ঠিক আছে? তাহলে প্রস্তাবিত লভ্যাংশ কোথায় যাবে? রিটেন আর্নিং স্টেটমেন্টে যাবে। এই জিনিসগুলো হয়তো শেষ মুহূর্তে আপনাকে কেউ ধরিয়ে দিবে না, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই জায়গাগুলো থেকে প্রায় প্রশ্ন আসে। গত বছর গুচ্ছতে দিয়েছে এবং এই বছর আমি দেখেছি ঢাবি 7 কলেজে প্রশ্ন আসছে। তো শেষ মুহূর্তে এই জায়গাগুলো দেখে যেতে হবে। এই জায়গা থেকে একটা বা দুইটা প্রশ্ন আসা মানে আপনার পার্থক্য তৈরি করে দিবে। ঠিক আছে? এই যে দেখেন, যেমন 7 কলেজে আরো একটি চমৎকার প্রশ্ন দিয়েছে এই বছর, আমি একটু দেখাই। 7 কলেজে আরো একটি চমৎকার প্রশ্ন দিয়েছে, আমি একটু দেখাই আপনাকে। দেখেন, উদ্বৃত্ত পত্রে স্টক হোল্ডারদের সত্য অংশে কিভাবে বোনাস শেয়ারকে বিতরণ দেখানো হয়? বোনাস শেয়ার বিতরণ দেখানো হয় ভাইয়া, বোনাস শেয়ার, তাই না? তাহলে বোনাস শেয়ার মানে কি? বোনাস শেয়ার দিয়ে কিন্তু আমরা কি দিই? লভ্যাংশ দিই। কি দিই ভাইয়া? লভ্যাংশ দিই। তাহলে আমরা একটু আগে কি শিখেছি ভাইয়া? সকল প্রকার লভ্যাংশকে একবার দেখাবো কোথায়? একবার দেখাবো আমরা সংরক্ষিত আয় বিবরণীতে মাইনাস করে। কি করব? সংরক্ষিত আয় বিবরণীতে মাইনাস করে দেখাবো একবার। আর দেখেন, বোনাস শেয়ার যদি আমি দিই, তাহলে বোনাস শেয়ার দেয়া মানে কি? শেয়ার ইস্যু করা না? বোনাস শেয়ার দেয়া মানে কি? শেয়ার ইস্যু করা না? তো শেয়ার ইস্যু করলে কি হয় আমাদের? শেয়ার ইস্যু করলে শেয়ার মূলধন বৃদ্ধি পায় না? শেয়ার ইস্যু করলে কি হবে? শেয়ার মূলধন বৃদ্ধি পাবে। তাহলে দেখেন এটা কেমন করে দিয়েছে, উদ্বৃত্ত পত্রে স্টক হোল্ডারদের সত্য অংশে বোনাস শেয়ার দেখানো হয় পরিশোধিত মূলধন ও সংরক্ষিত মুনাফা থেকে বাদ দিয়ে। আমি কি বাদ দিয়েছি? সংরক্ষিত থেকে বাদ দিয়েছি, কিন্তু শেয়ার মূলধন থেকে কি আমি বাদ দিয়েছি? না, এটা উত্তর হবে না। সংরক্ষিত মুনাফা থেকে বাদ দিয়ে সংরক্ষিত মুনাফা থেকে মাইনাস করেছি, ইয়েস, যেহেতু লভ্যাংশ মূলধনের সাথে যোগ করে, এই যে শেয়ার মূলধন বৃদ্ধি পাবে যোগ করে, তাহলে উত্তর হবে গ নম্বর। শুধুমাত্র সংরক্ষিত মুনাফা থেকে বাদ দিয়ে না, এটার দুইটা প্রভাব থাকে। সংরক্ষিত মুনাফা থেকে বাদ দিব, আর শেয়ার ইস্যু করলে মূলধনের সাথে যোগ হবে, খ হবে না। শুধুমাত্র মূলধনের সাথে যোগ করে না, শুধু মূলধনের সাথে যোগ করতে পারবো না। কেন ভাইয়া? কারণ এটা আমাদের বোনাস শেয়ার সংরক্ষিত আয় বিবরণীতে সংরক্ষিত আয় থেকে মাইনাস হয়। তাহলে দেখেন তো ভাইয়া, সত্যি করে বলেন তো, এই প্রশ্নটা দিলে অনেক ছেলেমেয়ে ভুল করতো কি করতো না? এই প্রশ্নটা কি অনেক ছেলেমেয়ে ভুল করতো কি করতো না? 109 নম্বরটা, 109 নম্বর প্রশ্নটা কি অনেক ছেলেমেয়ে ভুল করতো না করতো না? আপনারাই বলেন তো, একটু কষ্ট করে দেখি। এই 109 নম্বর প্রশ্নটা অনেকে ভুল করতো না? এই যে কথাটা, এটা কিন্তু এই প্রশ্নটা অনেকে ভাইয়া ভুল করতো, অনেকে বুঝতেই পারতো না। তাহলে আমাদেরকে এই জিনিসগুলো ধরতে হবে সুন্দর করে। ঠিক আছে? এই যে এই প্রশ্নটাও 7 কলেজে আসা প্রশ্ন। আমি আমাদের যে 9 নম্বর মডেল টেস্ট, এই 9 নম্বর মডেল টেস্টটা আমি দিয়েছিলাম। ঠিক আছে ভাইয়া? এই যে আমাদের যে বিজনেস স্কোয়াডের 9 নম্বর মডেল টেস্টে আমি এই প্রশ্নটা দিয়েছিলাম। একটু প্রশ্নটা বোঝার ট্রাই করি। 31 ডিসেম্বর তারিখে বিবিধ দেনাদার ছিল 7,50,000। 1 জানুয়ারি তারিখে সন্দেহজনক দেনা সঞ্চিতির ক্রেডিট ব্যালেন্স ছিল 18,000। 1 জানুয়ারি মানে প্রারম্ভিক সন্দেহজনক, 18 বসাইলাম। এরপরে বলেছে কি আমাদের, দেখি কি ব্যাপার, কোর্সে ভর্তি বেড়ে গেল কেন এত? ক্লাসের মধ্যে 3টা ভর্তি হয়ে গেল। এরপরে বলছে দেখেন, 2020 সালে 30,000 টাকা অনাদায়যোগ্য দেনাদার মুছে ফেলা হয়। দেখেন কি বলেছে? অনাদায়যোগ্য দেনাদার মুছে ফেলা হয়। অনাদায়যোগ্য দেনাদার মানে কি? অন আদায় মানে দেনাদারের কাছ থেকে টাকা পাবেন না। তো দেনাদারের কাছ থেকে টাকা না পেলে দেনাদারকে কি করবেন আপনি? মুছে ফেলবেন না, কমিয়ে দিবেন না। তো দেনাদার কমানো মানে কি? কুঋণ হয়ে গেল। কুঋণ হইলেই তো দেনাদার মুছে ফেলি আমি, তাই না ভাইয়া? কুঋণ হইলে আমি দেনাদার মুছে ফেলি, দেনাদারকে কমিয়ে দিই। আর দেনাদারের কাছ থেকে টাকা পেলে আমি দেনাদারকে কমিয়ে দিই। তো এখানে কি বলেছে?
অনাদায়যোগ্য দেনাদার। তাহলে অনাদায়যোগ্য দেনাদার মানে কি? দেনাদারের কাছ থেকে আমি টাকা পেয়েছি? উত্তর হচ্ছে না, অনাদায়যোগ্য বলে দিয়েছে। তার মানে সে দেনাদারকে আমি কি করে দিয়েছি? অনাদায়যোগ্য মানে মুছে ফেলেছি, মানে কমিয়ে দিয়েছি। তার মানে এটা কুরিন হয়ে গেছে যেহেতু অনাদায়যোগ্য। তাহলে এটা হচ্ছে কি ভাইয়া? কুরিন। আমাদের এই যে কুরিন কই বসে? অনাদায়যোগ্য দেনাদার মুছে ফেলা হয়, কুরিন 30,000 বসাইলাম। অতীত অভিজ্ঞতা ইঙ্গিত করে দেনাদারের উপরে 3% অনাদায়যোগ্য। দেনাদারের পাশে 3% অনাদায়যোগ্য, তাহলে দেনাদারের উপরে 3% করতে হবে। তাহলে এই যে দেনাদারের উপরে 3% করলে আমরা কি পাই? সমাপনী কুরিন সঞ্চিতি পাই। এই যে বসাইলাম। এখন বলছে 2020 সালে অনাদায়ী দেনা কত হওয়া উচিত ছিল? ভাইয়া অনাদায়ী দেনা কি হিসাব? ব্যয় না? তাহলে এই ব্যয়কে আমরা কই বসাই? ব্যয়কে আমরা বসাই বিশদায় বিবরণীতে। আর বিশদায় বিবরণীতে যেটা বসাবো সেটা কি? কুরিন বৃদ্ধির পরিমাণ না? বিশদায় বিবরণীতে যেটা বসাবো সেটা কি? কুরিন বৃদ্ধির পরিমাণ না? যখন আপনাকে বলবে চলতি বছরের অনাদায়ী পাওনা কত, তাহলে চলতি বছরের অনাদায়ী পাওনা, এটা ব্যয়টাকে আমি কোথায় বসাবো? বিশদায় বিবরণীতে। আর বিশদায় বিবরণীতে যেটা বসাই, লাভ ক্ষতিতে যেটা আমরা ডেবিট করি বা বৃদ্ধির পরিমাণ সেটা। তার মানে এই যে বৃদ্ধির পরিমাণ আপনাকে নির্ণয় করতে বলেছে, ক্যালকুলেট করে 34,500। বুঝছেন ভাইয়া? বলেন, বুঝছেন? সবাইকে বুঝছেন না বুঝেননি ভাইয়া বলেন তো? ইম্পর্টেন্ট। এবার দেখেন, পিকিউএস একটি অংশীদারি কারবারের অংশীদার। পিকিউএস মূলধন যথাক্রমে এত টাকা। এস ব্যবসায় পরিচালনা বাবদ 60,000 টাকা বেতন পাবে। 2000 ব্যবসায় 2,10,000 টাকা লাভ হলে বছর শেষে এস মোট কত টাকা পাবে? তাহলে দেখেন, আমাদের ব্যবসায় লাভ দিয়ে দিয়েছে 2,10,000 টাকা। এখন এই লাভ থেকে সকল ব্যয়গুলো বাদ দিয়ে দিতে হবে। তো প্রশ্নে একটাই ব্যয় আছে, সেটা কি? বেতন। তাহলে লাভ থেকে যখন আমরা ব্যয়টা বাদ দিয়ে দিব, আমাদের থাকবে কত? 1,50,000। তাহলে এই 1,50,000ই আমার কি হবে? বন্টনযোগ্য মুনাফা হবে। 1,50,000 আমার কি হবে? বন্টনযোগ্য মুনাফা হবে। এখন এই 1,50,000 টাকাকে আমাকে কি বলেছে? কিচ্ছু বলেনি। তার মানে আমি সমহারে বন্টন করব। ভাগ দিব কত দিয়ে? 3 দিয়ে। তাহলে প্রত্যেকে কত করে পাবে? 50,000 টাকা করে কি পাবে? এটা 50,000 টাকা করে মুনাফা পেল। ঠিক আছে। এখন এই মুনাফা ব্যতীত অংশীদাররা ব্যবসা থেকে আর কি পাবে? দেখেন তো, এস হচ্ছে মুনাফা বাবদ ব্যবসা থেকে বেতন পাবে। তাহলে এখন বন্টনযোগ্য মুনাফা কত? বন্টনযোগ্য মুনাফা হচ্ছে ভাইয়া এই যে বের করেছি 1,50,000। এস মুনাফা বাবদ কত পাবে? 1,50,000 3 দিয়ে ভাগ করেছি। যেহেতু মুনাফা বন্টনের কোনো তথ্য দেওয়া নাই, তাই সমহারে বন্টন করেছি। তাহলে মুনাফার অংশ হচ্ছে 50,000 টাকা। এখন বছর শেষে এস মোট কত টাকা পাবে? একটা হচ্ছে বেতন পাবে, আর একটা মুনাফার অংশ পাবে। তাহলে বেতন আর মুনাফার অংশ আমি যোগ করে দিলাম 1,10,000 টাকা। যদি মূলধনের সুদ থাকতো তাহলে সেটিও এর সাথে যোগ হয়ে যেত। যদি কমিশন থাকতো সেটিও এটার সাথে যোগ হয়ে যেত। দিয়ে তার মোট প্রাপ্যটা আমরা নির্ণয় করে ফেলতে পারতাম, তাই না ভাইয়া? তাহলে 1,10,000 টাকা পাবে। ওকে, পরিশেষে কি বলেন? পরিশেষে এটা সবার জন্য, ঠিক আছে? পরিশেষে সবার জন্য এটা, ঠিক আছে? পরিশেষে সবার জন্য এটা, যারা ঢাবিতে এবং জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবেন। প্রতি বছরে যেটা করি ভাই, অফলাইন অনলাইন ফ্রি ক্লাস, এই ক্লাস সেই ক্লাস মিলে প্রচুর পরিমাণে অ্যাকাউন্টিং ক্লাস নেওয়া হয়। মোটামুটি এই বছরে আমার প্রায় 140+ অ্যাকাউন্টিং ক্লাস নিয়েছি, বুঝছেন? একটা মানুষ 140+ অ্যাকাউন্টিং ক্লাস নিয়েছি। এবং যে জিনিস আমি প্রতিটা চ্যাপ্টার এই বছর আমি 8 বার করে পড়াইছি। কয়বার করে পড়াইছি? 8 বার করে পড়াইছি প্রতিটা চ্যাপ্টার, বুঝছেন? এই কোচিং অনলাইন অফলাইন এই সেই মিলে, সব মিলে, পার্সোনাল ব্যাচ এই ব্যাচ সেই মিলে প্রায় যেটা হয়েছে 140+ ক্লাস নেওয়া হয়েছে এই বছর অ্যাকাউন্টিংয়েরই। এবং একটা চ্যাপ্টার আমি 8 বার করে পড়াইছি, বুঝছেন? একটা চ্যাপ্টার 8 বার করে পড়াইছি। পেড ব্যাচে যেটা হয়েছে আপনাদের দেখা যাচ্ছে অবশ্যই আমি প্রথমবার পড়াই 3 বার পড়াইছি। তো অফলাইনে পড়াই বা কোনো কোচিংয়ে যদি ধরেন ক্লাস নিয়েছি, তো অবশ্যই একদিনে শেষ করতে হয়। আবার 3-4টা চ্যাপ্টার কোচিংয়ে ক্লাস নিলে একসাথে শেষ করতে হয়। তো যাই হোক, যারা ক্লাসগুলো শেষ মুহূর্তে এখনও আমার ইউটিউবে দেওয়া আছে 1, 2, 3 দেখতে পারেন। আর দিন শেষে আমি এটাই বলবো, নতুন কোনো প্রশ্ন নয়, সে কারণে এখানে নতুন প্রশ্ন খুব কম আছে, যেগুলো না দেখে গেলেই না, দেখতে হবে সুন্দর করে। সেই জিনিসগুলো সুন্দর করে একটু দেখে যাবেন। একটা জিনিস মনে রাখবেন, মূলধনের সুদ নির্ণয় করতে বলে অতিরিক্ত মূলধনের উপর সুদ ধরতে হয়। হ্যাঁ, অতিরিক্ত মূলধনের উপরে ধরতে হয়, প্রারম্ভিক এবং অতিরিক্তের উপরে ধরতে হয়, সমাপনীর উপরে ধরতে হয় না। ক্লাস নাম্বার 1-এ পড়াইছি, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনাদের সকল টিচাররা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন, ঢাকা ইউনিভার্সিটিতে থাকবে, দেখা করবেন বিজনেস স্কোয়াডের সকল টিচার যারা ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্র, সবাই স্যারদের সাথে দেখা করবেন, পোস্ট করে জানিয়ে দেবে। আর রাজশাহীতে যারা পরীক্ষা দিবেন হয়তো আমার সাথে দেখা হতে পারে রাজশাহীতে, ওকে, রাজশাহী যাদের কেন্দ্র পরীক্ষার দিনে। আর একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে সুন্দর করে পরীক্ষা দেন, হ্যাঁ, টেনশনের কোনো কারণ নাই। যদি কঠিন হয় সবার জন্য কঠিন, সহজ হলে সবার জন্য সহজ, এই জিনিসটা মাথায় রাখবেন। পরীক্ষার হলে কখনো নার্ভাসনেস যাতে না থাকে, কনফিডেন্টলি পরীক্ষা দিবেন, বুঝতে পেরেছেন? একটা না এমনও হইতে পারে 5টা প্রশ্ন পারছেন না, কনফিডেন্স হারানোর দরকার নাই ভাইয়া, যতগুলো পারছেন ততগুলো কারেক্ট করে আসেন, এলোমেলো দাগাবেন না। প্রথমে যখন দাগাবেন তখন ট্রাই করবেন 100% কনফার্ম হয়ে দাগানো, যেগুলো আমি 100% শিওর সেই জিনিসগুলোকে দাগাবো, ঠিক আছে? তো এইভাবে সুন্দর করে দাগাবেন, সেটা ঢাবি হোক জাহাঙ্গীরনগর হোক, হয়তো জাহাঙ্গীরনগরের আগে 1টা বা 2টা ক্লাস আমি নিতে পারি, হ্যাঁ, যদি ঢাকার 8 তারিখ পর্যন্ত, এর আগে তো ক্লাস নেওয়া সম্ভব না, হয়তো একটা জাহাঙ্গীরনগরের আগে গাইডলাইন হতে পারে। তবে এটাই হচ্ছে মনে করেন একটা ওভারঅল আপনাদের জন্য সব কিছু, ঠিক আছে? এটা একটা ওভারঅল সব কিছু। তো প্রতি বছরের ন্যায় এই বছরও ক্লাস নিলাম, যেটা হয় যে ঢাবি পর্যন্তই আসলে গতিটা থাকে, ফার্স্ট টাইমার হোক বা সেকেন্ড টাইমার হোক, হয়তো রাজশাহী আরও অনেক দিন পড়বে, বা রাজশাহীর আগে 5-7 দিন বা 10 দিন আগে খুব টানা তাড়াহুড়ো চলবে। তো যেটাই হোক, আর আপনাদের এই তো তারপরে আবার রাবি এবং জিএসটি আমাদের একটা ব্যাচ আছে, জানেন যে অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে, আমাদের রাবি এবং জিএসটি একটা ব্যাচ আছে, হ্যাঁ, এই যে আমাদের রাবি এবং জিএসটির একটা ব্যাচ আছে, আমাদের এখনও মোটামুটি অনেকে ভর্তি হয়ে গেছে। আমরা একটা 1000 MCQর একটা বই ফ্রি দিব, হ্যাঁ, প্রথম 200 জন, তারপরেও মোটামুটি আরও কিছু বই দেওয়ার প্ল্যান করেছি। কোর্স ফি 1500 টাকা, হ্যাঁ, 10 তারিখ পর্যন্ত ভর্তি হইতে পারবেন, এটা 10 তারিখ পর্যন্ত ভর্তি হইতে পারবেন, ওকে? যারা ফার্স্ট টাইমার আছেন, আমি চাই না যে কেউ এই ব্যাচে আসেন, কারণ সবাই ঢাবিতে চান্স পাক, কিন্তু তারপরে যদি আপনি গাইডলাইনহীন হয়ে যাবেন, যারা এতদিন অফলাইনে পড়েছেন, অফলাইন কার্যক্রম তো বন্ধ ইত্যাদি গাইডলাইনের যদি অভাব হয়, গত বছর আমাদের প্রতি 3 জনে 1 জন করে চান্স পেয়েছে, ওকে? পিডিএফ এর জন্য ইনবক্স কেউ করবেন না, আমি আবারও বলছি ভাই, পিডিএফ এর জন্য কেউ মেসেজ করবেন না, পিডিএফ এর জন্য কেউ মেসেজ করবেন না। পিডিএফ যেভাবে পৌঁছানোর দরকার, পেজে যোগাযোগ রাখেন, পেজ ফলো করেন, পেয়ে যাবেন, ওকে? পিডিএফ এর জন্য কেউ ইনবক্স করবেন না, আমি আবারও বলছি, ওকে? তো যাই হোক, আমাদের টিচার প্যানেলও আল্লাহর রহমতে আমি বলতে পারি, আমাদের যারা টিচার প্যানেল আছে এখানে এখানে আমাদের অনেক স্টুডেন্ট আছে, তাদের কাছ থেকে শুনতে পারেন, আমরা 248টা ক্লাস নিয়েছি আমাদের ব্যাচে, যেটা শুরু করেছিলাম এইচএসসির পরে। 248টা আমরা পেইড ব্যাচে ক্লাস নিয়েছি, এক্সাম নিয়েছি, ঠিক আছে, এভরিথিং ইনশাল্লাহ করেছি। সেই রকমভাবে গত বছর আমাদের যে রাবি এবং জিএসটি ব্যাচ প্রতি 3 জনে 1 জন করে চান্স পেয়েছে, এর রেকর্ড কারো নাই। আমরা হাতে কলমে হিসাব নিকাশ বের করে দেখাইতে পারবো, ঠিক আছে? যেটা কেউ পারবে না। হয়তো অনেকে অনেক গল্প দিবে আমাদের থেকে এত চান্স পেয়েছে এত, কিন্তু ভিতরে যান, ভিতরের খবর আমরা জানি, ঠিক আছে? এবং আমাদের ভেতরের খবর কেউ জানতে আসলে আমরা অলওয়েজ প্রুফ করে দিই, এবং এতগুলো ছবি আমরা পোস্ট করে দেখাইছি, এবং অনেকের ছবি পোস্ট করতে পারিনি, আপনাদের ভাই বোনের থেকে শুনে রাখেন, ওরা লাস্টে দুঃখ পেয়েছে, ভাই আর পোস্ট করবেন, অনেক দিন হয়ে গেছিলো ছবি পোস্ট করতে 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 করতে। তো এভরিথিং যা বলবো এখনও ডকুমেন্ট আকারে আমাদের আছে, প্রতি 3 জনে 1 জন করে আমাদের এখান থেকে চান্স পেয়েছে, ঠিক আছে? আমাদের রাবি জিএসটি ব্যাচে গতবার ভর্তি হয়েছিল প্রায় 1300+ স্টুডেন্ট ছিল আমাদের, সেখান থেকে আপনাদের লাস্ট খবর পাওয়া পর্যন্ত 432 বা 33, এরপরেও হয়তো কিছু ছেলেমেয়ে ছিল, সেগুলোর কাউন্টে নিয়ে নিই আমরা। তো যাই হোক, এবারও রাবি জিএসটি থেকে আমাদেরও ইনশাল্লাহ সর্বোচ্চ সংখ্যক থাকবে, ঠিক আছে? তো যেটাই হোক, তো শিক্ষকরা চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি, দোয়া করবেন আমাদের জন্য। প্লাস রাবি জিএসটি ব্যাচে আমি চাই যে কেউ না আসুক, কারণ সবাই ঢাবিতে পড়ুক, তারপরেও যেটা তো আসলে বাস্তবতা যদি বলি তাহলে বাস্তবতা ভিন্ন, কারণ রাবি জিএসটিতে এবার ভালো একটা ফাইট যাবে, যেহেতু রাবির পরীক্ষা পরে, রাবির পরীক্ষা বিশেষ করে এবার অনেক ফাইট হবে, কারণ ঢাবির রেজাল্টের পরে পরীক্ষা, যারা জেনুইনলি একবারে চান্স পাইতে যায় সেটাই করবে, যেটা গতবার জিএসটিতে হয়েছিল, যে জিএসটিতে গতবার ওয়েটিং কিন্তু বেশি টানেনি, তো রাবিতেও এবার ওয়েটিং বেশি টানবে না, এবং একটা ভালো একটা লড়াই হবে রাবিতে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, সবাই দোয়া রাখেন আমাদের জন্য, যাতে আরও ভালো কিছু আপনাদের জন্য দিতে পারি। আপনাদের সবার জন্য সবসময় দোয়া থাকলো, ঠিক আছে? চেষ্টা করেছি এবছর আসলে আমি ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সব কিছু মিলে মানে খুবই চাপের মধ্যে দিয়ে গেছে। অন্যবার যেমন আমি অনেক রিল্যাক্সে ক্লাস নিতে পারি, অনেক কম ক্লাস নেওয়া হয়, কিন্তু এই বছর আসলে পরিশ্রম প্লাস ক্লাস অনেক বেশি নিয়েছি, এবং এমন সিচুয়েশন পার করেছি এই বছর, যেটা আসলে মানে ভাবলে একটু অবাক লাগে। এর মধ্যেও যে পেরেছি, এটা আলহামদুলিল্লাহ, হয়তো মন থেকে চেয়েছি, আপনারা সাপোর্ট করেছেন বলে পেয়েছি। ফ্রি ক্লাস, এই ক্লাস যেটা বলেন, সব কিছু নিয়ে। তো যাই হোক, আর কি বলবো,
সবাই ভালো থাকেন, দোয়া করেন। আর ঢাবির পরীক্ষা ভালো হোক। যারা পেড ব্যাচে আছেন তাদের সাথে হয়তো আমরা একটা জুম সেশন করবো কাল পরশুর মধ্যে। আর আগামীকালকে আপনাদের একটা বাংলা ক্লাস আছে, হ্যাঁ, বাংলা আপনাদের যে হাসনাত আবদুল্লাহ স্যার আছে তিনি হচ্ছে একটা বাংলার একটা ফ্রি ক্লাস সন্ধ্যা 6:30 থেকে দিয়েছে। একেবারে বাংলা প্রথম পত্র থেকে একবারে ফাইনাল ওভারভিউ একটা দিয়ে দিবে বাংলার উপরে, ঠিক আছে। আর গতকাল তো আমির স্যার নিয়ে 300 MCQ সলভ করে দিয়েছে। পেড ব্যাচে ম্যানেজমেন্ট বলেন, মার্কেটিং, ফাইন্যান্স ইত্যাদি আমার মনে হয় সুন্দর মতো কমপ্লিট হয়েছে যতটুকু আমি খোঁজ খবর নিয়েছি। অ্যাকাউন্টিংটা আমি আমার মতো চেষ্টা করেছি, যেভাবে প্ল্যান করে দিয়েছি দেখেন, এর বাইরে চিন্তা করা লাগবে না। ধরেন অ্যাকাউন্টিং অনেক কঠিন প্রশ্ন হয়েছে, টাইম ওয়েস্ট করবো না, কঠিন হয়েছে থাক। গত বছরের আগের বছর অনেক কঠিন প্রশ্ন হয়েছিল, তো ওটাতে টাইম ওয়েস্ট করা যাবে না। অ্যাকাউন্টিং রেখে দেন, অ্যাকাউন্টিংয়ে 3 পেয়েও চান্স পেয়েছে গত বছর, ঠিক আছে। অনেক কঠিন হলে ছেড়ে দিতে হবে, অন্য পার্ট আমি উত্তর করব, করে তারপরে আমি সময় দেবো, ওই অ্যাকাউন্টিং নিয়ে পড়ে থাকবো না। ঢাকা ইউনিভার্সিটি বিগত 15 বছরে একবারই কঠিন প্রশ্ন করেছে, তো ওটা কঠিন হইতে পারে নাও হইতে পারে, ওটা নিয়ে আমি চিন্তা করবো না, ঠিক আছে। যা পড়াইছি যা করাইছি, আপনার যদি সুস্থ জ্ঞান থাকে, জিনিসগুলো যদি বুঝে বুঝে পড়েন, ইনশাল্লাহ পারবেন। ওকে, তো যাই হোক, না যাবি পরীক্ষাও ইজি হবে, অত টেনশনের কোনো কারণ নাই। ওকে, তো সবাই ভালো থাকেন। চেষ্টা করেছি যতটুকু পারি, কারণ প্রতিবার এবার প্রচুর পরিমাণে মেসেজ পেয়েছি যে ভাই অ্যাকাউন্টিং কোর্সে ভর্তি নেন, অ্যাকাউন্টিং কোর্সে ভর্তি নেন, শুধু অ্যাকাউন্টিং পড়বো, এই পড়বো, শুধু ইংলিশ পড়বো, ইত্যাদি ইত্যাদি প্রচুর এবার মেসেজ পেয়েছি যেটা নিয়ে। হ্যাঁ, এটা প্রতি বছরই হয়, এবং আমি ভর্তি হওয়ার আগেও বলি যে একটা সময় আসবে এসে বলবেন, হ্যাঁ, যে আপনার এখানে ভর্তি না হয়ে ভুল করেছি। এটা আমি প্রতি বছরই বলি। এই বছরে এই সংখ্যাটা প্রচুর পরিমাণে, আপনাদের মধ্যে অনেকে আছেন শুধু ভর্তি হতে চেয়েছেন ইত্যাদি ইত্যাদি, তাই না, অনেকে আছেন এর মধ্যে। তো যেটাই হোক, তো এদের জন্য অ্যাকচুয়ালি ফ্রি ক্লাসগুলো, হ্যাঁ, এটা কিন্তু আমি পেড ব্যাচে নিতে পারতাম, তো এটা আমি কোনো বিভেদ রাখিনি। বা ইউটিউবে আমার যত রিসোর্স দেওয়া আছে এবং এত ভালো পরিমাণ ক্লাস দেওয়া আছে ইউটিউবে, হয়তো ফ্রি ক্লাস এতটা অ্যাভেলেবল হয়তো অ্যাকাউন্টিংয়ে নাই, সায়েন্সের সাবজেক্টে থাকতে পারে, অ্যাকাউন্টিংয়ে নাই, এখনও ক্লাসগুলো দেখছে গত বছরের ক্লাস। তো ক্লাসগুলো দেখলে আমার মনে হয় একটা ভালো প্রস্তুতি হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, সবার জন্য দোয়া থাকলো। জাস্ট একটা কথাই শেষ মুহূর্তে বলবো, সবসময় আমি বলি অ্যাডমিশন টেস্টের আগে, সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট একটি অর্জনের জায়গা, যেখানে অর্জনের সুযোগ আছে, যেখানে আপনি পাইতে যাচ্ছেন, সেখানে নিজের কনফিডেন্স থাকবে সবার উপরে, সেখানে নার্ভাসনেসের কোনো কারণ নাই। কারণ অ্যাডমিশন টেস্ট জাস্ট একটা পরীক্ষা, যেটা আপনাকে হয়তো বা আপনার স্বপ্নের জায়গা বা একটা ভালো জায়গায় নিয়ে যাবে, কিন্তু এর মানে এই না যে যদি না হয় আমার জীবনটা শেষ হয়ে যাবে। যদি তাই হইতো তাহলে ওই 930টা স্টুডেন্ট বাদে কি হইতো বলেন তো, আর যারা চান্স পাইলো না, আর বাকি যে 39,000 ছেলেমেয়ে চান্স পাইলো না, এই 39,000 ছেলেমেয়ের জীবন ধ্বংস হয়ে যেত। বিষয়টা এমন না। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী বা যেটাই হোক, যে কোনো ইউনিভার্সিটিতে পড়া অবশ্যই একটা অ্যাচিভমেন্ট, পথ শুরু করার জন্য একটা সিঁড়ির প্রথম ধাপ হতে পারে, কিন্তু এর মানে এই না যে আমি চান্স পাইলাম না বলে জীবন শেষ হয়ে গেল, ঠিক আছে। তো এটা মানা যাবে না। আমরা আমাদের সর্বোচ্চটা চেষ্টা করব, জাস্ট কনফিডেন্সের সাথে আমরা চেষ্টা করব, এতটুকুই বলার, আর কিছু না, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে, ঠিক আছে। শেষ করলাম, ওকে।